জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ নমুনা প্রশ্নপত্র রায়মার্টিন বই থেকে আমরা আলোচনা করছি। ঠিক আছে, ফিজিক্সের 2026 সালের জন্য যারা তোমরা সেমিস্টার 4 এর অর্থাৎ পরীক্ষার্থী সেমিস্টার 4 দিচ্ছ তাদের জন্য ক্লাস 12 এর। এবং আমাদের চ্যানেল এসপিডি সমাধানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের এই ধরনের বিভিন্ন ভিডিও আপডেটেড পাওয়ার জন্য। চলো তাহলে আমরা ভিডিও শুরু করছি। এবং আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে সৌরভ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য এবং এইভাবে আমাদের সাথে থাকার জন্য, এবং আগামী দিনে তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। প্রথম কোশ্চেনটা দিয়েছে, একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 36 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। ঠিক আছে, তাদের মধ্যে একটি সমতল দর্পণকে এমন ভাবে রাখা হলো যাতে উৎপন্ন দুটি অসৎবিম্ব সমাপতিত হয়। যদি সমতল দর্পণ বস্তু থেকে 24 সেন্টিমিটার দূরত্বে থাকে তবে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, সমতল দর্পণ বস্তু থেকে 24 সেন্টিমিটার দূরত্বে, আগে একটা ছবি এঁকে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ M1 M2, এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে মেরু, আর এর সামনে একটা সমতল দর্পণ রাখা আছে, এটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ, এখন এর সামনে এই ডিস্টেন্সে একটা বস্তু আছে, ধরো বস্তু, ওকে, বস্তু দূরত্ব এখানে বলে দিয়েছে কিছু দূরত্ব। উত্তল দর্পণ থেকে 36 সেমি আর সমতল দর্পণ থেকে 24 সেমি, তাহলে এইটা হচ্ছে 24 সেমি। ঠিক আছে, এখান থেকে এটা 24 সেমি আর উত্তল দর্পণ থেকে 36 সেমি। আচ্ছা, এক কাজ করে, এটা হচ্ছে 36, তো আমরা এই সোজা ডিস্টেন্সটা কভার করব। এখানে আয়নাটা একটু মুছে দিই, এটা হচ্ছে 36 সেমি। ওকে, এইখান থেকে এতটা। ঠিক আছে, এতগুলো দিয়েছে। এখন একটা ঘটনা লক্ষ্য করো, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত দাঁড়াচ্ছে? এই ডিস্টেন্সটা আছে দেখো 12 সেন্টিমিটার। যদি আমাদের লাগে তখন আমরা ইউজ করব। ঠিক আছে, এখন দেখো সমতল দর্পণের যে প্রতিবিম্ব গঠনের বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা কি জানি? দর্পণ থেকে বস্তু দূরত্ব, মানে এটা ধরো আমি বললাম এ বিটা হচ্ছে বস্তু, বি থেকে এই যে দর্পণের দূরত্ব সমান এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব, মানে এখান থেকে এটা যতটা, অর্থাৎ এটাকে আমি বলছি ধরো ইউ। ঠিক আছে, এটা যতটা হবে এখান থেকে তার প্রতিবিম্ব দূরত্ব ততটাই হয়। ওকে, এটা কিন্তু আমরা এখানে ইউভি আর ইউজ করবো না, তার কারণটা হচ্ছে আমাদের লাগবে না। ওকে, এটা হচ্ছে দেখো 24, তাহলে এইখান থেকে এটা হবে 24 সেন্টিমিটার। তাহলে এইখানে তো তার অসৎবিম্ব তৈরি করবে। আবার এই যে ওই আমাদের যে দর্পণটা রয়েছে সেই দর্পণটাও কিন্তু অসৎবিম্ব তৈরি করবে। আমরা অত আলোক রশ্মি দেখাবো না, কিভাবে আসবে, যেটা সমান্তরালে যাবে সেটা। এটা যে এখানে ধরো ফোকাস আছে, সাপোজ এটা হচ্ছে ফোকাস আর এইটা হচ্ছে ধরো রেডিয়াস অফ কার্ভেচারের যে সেন্টার, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, বক্রতা কেন্দ্র। তো এটা যেটা সমান্তরালে যাবে সে তখন এই দিকে পাস করবে, আর যেটা এইখান থেকে এই সোজা পাস করানোর চেষ্টা করবো, অর্থাৎ এখান থেকে সোজা যাবে তারপর ডট ডট করে এইদিকে পাস করবে, সেটা ছেদ করবে যে জায়গাটা, সেটা হচ্ছে এখানটা। তার মানে এইখানে প্রতিবিম্ব তৈরি করবে, এটা হচ্ছে প্রতিবিম্ব। বোঝা গেল কথাটা? অর্থাৎ এই সমতল দর্পণ দ্বারা যে অসৎবিম্ব তৈরি করবে সেটা যেখানে তৈরি হবে, এই যে উত্তল দর্পণটা, উত্তল দর্পণ দ্বারা এই বস্তুটার প্রতিবিম্ব, অর্থাৎ এইটার প্রতিবিম্ব একটু বড় করে আঁকছি, এই বস্তুটার প্রতিবিম্ব সেখানেই তৈরি করবে। তাহলে আমরা এখান থেকে একটা তথ্য পেয়ে গেছি যে সমতল দর্পণের যেটাই বস্তু দূরত্ব সেটাই তার প্রতিবিম্ব দূরত্ব। তার মানে এখান থেকে এই যে দূরত্বটা সেটা হবে 24 সেন্টিমিটার। ওকে, যেহেতু এখান থেকে এটা 24, তাহলে এখান থেকে এটা 24 অলরেডি এঁকে ফেলেছি। ঠিক আছে, আর কি লাগছে আমাদের? আমাদেরকে বার করতে হবে এই যে দর্পণটা, অর্থাৎ উত্তল দর্পণের এখানে এফটা বার করে নেবো, মানে ফোকাস দৈর্ঘ্যটা কত হবে, এফ সমান হচ্ছে ও এফ। ঠিক আছে, সেটা কত? তাহলে আমরা আর সমান 2f সেটা পেয়ে যাবো। ওকে, তাহলে এক কাজ করি, আমরা প্রথমে সূত্র অ্যাপ্লাই করার আগে লিখছি একটু। আচ্ছা, এটা ধরো সিডি, সি তো লিখেছি, তাহলে এটা হচ্ছে ডিএফ, ডিই। ওকে, ডিটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। আচ্ছা, আমার আওয়াজটা একটু খনা খনা লাগবে, তার মানে আমি খনা নই, কিন্তু সর্দি করে গেছে তো খুব, আর এই শীতের মরশুম সবারই হয়তো, তোমাদের অনেকেরই ঠান্ডা লাগবে, সাবধানে থেকো, শরীর সুস্থ রাখো। তো আমার নিজেরও ঠান্ডা লেগেছে, যে কারণে গলার আওয়াজটা খনা খনা আসছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে, বুঝতে পারবে সবই। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে গো? দেখো ভালো করে বোঝো, এইখান থেকে এই যে মানে সরি মেরুর থেকে এইটার ডিস্টেন্স 36, এখান থেকে এটা হচ্ছে 24, তাহলে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে যাবো 12, এখান থেকে এইটুকু হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এইটুকু জাস্ট এঁকে রাখছি। অন্যদিকে এখান থেকে এটা হচ্ছে 24, তাহলে এই ডিস্টেন্সটুকু কত? মানে এখান থেকে এইটুকু দেখো, অলরেডি এটা 12 পেয়ে গেছি, আর এই টোটালটা হচ্ছে 24, কারণ এই সমতল দর্পণের পিছনে সেটাই তো প্রতিবিম্ব দূরত্ব, সেটাই বস্তু দূরত্ব বললাম। তাহলে এটা হবে দেখো 12, এখান থেকে কি পাচ্ছি, এটা কিন্তু প্রতিবিম্ব এর জন্য। ঠিক আছে, এই দর্পণের জন্য প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম 12, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব ভিটা 12। তাহলে উত্তল দর্পণের জন্য
উত্তল দর্পণের জন্য আমরা লিখছি ভি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, আর বস্তু দূরত্ব কোথায় পড়ছে, দেখো এখান থেকে এটা বস্তু দূরত্ব 36 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ইউটা হচ্ছে -36 লাখো, -36 সেমি। তাহলে এখান থেকে এফটা বার করে নাও। আমাদের যে দর্পণ ফর্মুলা 1/v প্লাস 1/u সমান 1/f। ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, সেটা হচ্ছে 1/12 প্লাস ইউটা হচ্ছে বস্তু দূরত্ব -36 লিখবো সমান 1/f। এখান থেকে একটু বার করে নাও। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, 3/36 মাইনাস 1/36 সমান 1/f। ঠিক আছে, তাহলে 2/36 সমান হচ্ছে 1/f। আচ্ছা, 2/36 মানে 1/18, 18 সমান হচ্ছে 1/f। তাহলে f এর মান হচ্ছে 18 সেন্টিমিটার। ওকে, তাহলে r সমান তো 2f, গোলীয় দর্পণের ফর্মুলা। তাহলে 2 × 18 মানে 36, এটা হচ্ছে 36 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে কি পেলাম, অতএব উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সমান 36 সেন্টিমিটার। একবার ভালো করে বুঝে নাও, লাস্ট বলছি একবার। ঠিক আছে, প্রথমে বলেছে এখান থেকে এই সমতল দর্পণ থেকে যেটা বস্তু দূরত্ব, এখান থেকে সেটা হবে প্রতিবিম্ব দূরত্ব। এটা একটা প্রতিবিম্ব তৈরি করছে, মানে এখান থেকে এটা 24 ইকুয়াল টু এখান থেকে এটা 24। আবার বলছে এই যে উত্তল দর্পণটা যে প্রতিবিম্ব গঠন হবে সেটাও এখানেই, মানে দুটো সম আপতিত হয়েছে। উত্তল দর্পণ দ্বারা এটা যেহেতু প্রতিবিম্ব দূরত্ব, আর সমতল দর্পণ এখান থেকে এটা প্রতিবিম্ব দূরত্বটা বার করে নাও। এইটা যদি 24 হয় তাহলে এটাও টোটালটা 24। ওকে, আবার এই টোটালটা 36 বলে দিয়েছে। দেখো আমি অত ভাষায় লিখিনি, লিখলে আমার বোর্ডে জায়গা পাবো না, তোমরা একটু লিখে নিতে পারো। ঠিক আছে, আমি ছবিতেই সব দেখিয়েছি। তাহলে এইখান থেকে এটা 36, তাহলে এই টোটালটা যখন 36, এইখান থেকে এটা 24, অবশ্যই এটা 12 হয়ে গেল। ক্লিয়ার, এটা যখন 12, আবার দেখো এইটা তো এখান থেকে 24 বলেছি, মানে এখান থেকে এটা 24, বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব সমতল দর্পণের জন্য। তাহলে এটা অবশ্যই 24 থেকে 12 বাদ দিলে 12। তাহলে আমি উত্তল দর্পণের প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেছি, মানে উত্তল দর্পণ থেকে প্রতিবিম্ব যেটা তৈরি করছে, আর এখান থেকে বস্তু দূরত্ব দিয়ে দিয়েছে 36। ঠিক আছে, সেটাও পেয়ে গেছি। এখান থেকে বসে এফ পার করে নিচ্ছি, এফ থেকে আর পেয়ে গেছি। ওকে, অর্থাৎ 36 সেন্টিমিটার হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। নেক্সট 2 এর দাগের কোশ্চেন, এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের মধ্যে দিয়ে একটি একবর্ণী আলোর গতিপথের চিত্র অঙ্কন করো। আপতন কোণ আয়ের সঙ্গে বিচ্যুতি কোণ ডেল্টা পরিবর্তন প্রদর্শনকারী একটি লেখচিত্র আঁকো। জাস্ট আঁকতে বলেছে, আর কিছু বলেনি। ঠিক আছে, আর একবার বলেছে মিউর মানটা প্রমাণ করো। তো যেহেতু তোমাদের এটা 2 নম্বরের কোশ্চেন, টোটাল 1 কি করে পাঠ করেছে আমি জানি না, মানে 1 প্লাস 1 প্লাস আর কত থাকে, 2 তো থাকে 2 নম্বরের কোশ্চেনে। ধরে নাও যে ওই যে যেগুলো আঁকতে বলেছে হাফ হাফ করে, আর ওই যে কোশ্চেনটা আছে মিউটা, ওটা 1 নম্বরই ধরে নাও। তাহলে 1 নম্বরের মতোই প্রমাণ করবে, বড় করে প্রমাণ করার কোনো দরকার নাই। ঠিক আছে, একদম গোড়া থেকে প্রমাণ করতে যেও না। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস I, এখান থেকে প্রমাণটা করবে, মানে ওইটাকে আলাদা করে প্রমাণ করবে না। ঠিক আছে, তো প্রিজম তোমরা দেখেছো সবাই, প্রিজমটাকে কাটলে যেরকম দেখতে লাগে সেটা হচ্ছে এটা। এটা কিন্তু প্রিজম নয়, এটা প্রিজমের ছেদ। প্রিজমের ছেদ মানে প্রিজমটাকে কাটলে যেরকম হবে ত্রিকোণ আকৃতি। এখানে এটা হচ্ছে তার অ্যাঙ্গেল, বি সিটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এখান থেকে যদি একটা লাইট রে আয়, ঠিক আছে, যদি ন্যূনতম চ্যুতি হয় আর কি, সেক্ষেত্রে এটা সমান্তরালে পাস করবে, মানে এই ভূমির সাথে সমান্তরাল, এটার সাথে এটা কিন্তু সমান্তরাল। যদি এটা আলোক রশ্মি নয় তাই এটা কোনো অ্যারো চিহ্ন আমরা দেবো না, দিয়ে এখান থেকে এই দিকে পাস করবে। ওকে, তো প্রিজমটা না থাকলে সে মোটামুটি এই সোজা এই লাইন বরাবর পাস করতো, মানে এই যে রাস্তাটা, অর্থাৎ আমি নাম দিচ্ছি পি কিউ আর এস। আর এখানে একবার বিচ্যুতি হয়েছে, মানে এই একটা অ্যাঙ্গেল বিচ্যুতি হয়েছে, আবার এই জায়গাটা বিচ্যুতি হয়েছে, মানে কি এখান থেকে অলরেডি পাস করছে, এইখানটা পাস করতো যদি না এইখানটা আবার প্রতিসরণ না ঘটতো। ঠিক আছে, তো এই জায়গাটা একটা বিচ্যুতি ঘটেছে, ফাইনালি এই জায়গাটা একটা, যে সর্বোপরি এই জায়গাটাকে যদি ব্যাকে ডট ডট করে মেলায়, অর্থাৎ এই যে ফাইনাল রশ্মিটা এসছে, সে মেন রশ্মি থেকে যতটা বিচ্যুতি হয়েছে সেটা হচ্ছে ডেল্টা। এটাকে ডেল্টা 1 বলে, এটা ডেল্টা 2। ঠিক আছে, দুটোর সমষ্টি হচ্ছে ডেল্টা। আমাদের কোনো প্রমাণের ওখানে দরকার নেই, যেখানে ডেল্টা সমান, এখানে ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এই ডেল্টার মানটা ক্যালকুলেট করে দেখা হবে I1 মাইনাস R1, আর এইটা হবে I2 মাইনাস R2। তাহলে দুটোকে যোগ করলে I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। আর এই যে ত্রিভুজটা, আর এখানে যদি আমরা লম্বগুলো টানি, সেই লম্বগুলো যেখানে ছেদ করবে, ঠিক আছে, এই চতুর্ভুজটা, এটাকে নাম দিচ্ছি এ কিউ, ধরো ও আর এই যে চতুর্ভুজ দুটোকে যদি আমরা ধরি, দিয়ে যদি ক্যালকুলেট করি, তখন আবার দেখাতে পারবো যে I1 প্লাস I2 মাইনাস এ, অর্থাৎ এ এর মানটা হচ্ছে R1 প্লাস R2 এর সাথে সমান। ঠিক আছে, এটা দেখানো যায়। R1 R2 হচ্ছে প্রতিসরণ কোণ, I1 I2 হচ্ছে আপতন কোণ। এটা হচ্ছে I1, ওকে, আর এইটা এইখানে অ্যাঙ্গেলটা, আর এইটা হচ্ছে I2। এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের মধ্যে দিয়ে একটি একবর্ণীয় আলোকজ গতিপথের চিত্র। গতিপথ দেখানো হচ্ছে পি কিউ আর এস, এটা হচ্ছে তার গতিপথ। ঠিক আছে, আপত কোণ আয়ের সঙ্গে বিচ্যুতি কোণ ডেল্টা পরিবর্তনের প্রদর্শনকে লেখচিত্র। আচ্ছা, আই ডেল্টা যে গ্রাফটা হয় সেটা এরকম, এইদিকে আই,
এইদিকে ডেল্টা, ঠিক আছে। ডেল্টাটা প্রথমে একটা 60-এর মানে এসে কমতে থাকে, এই যে জায়গাটা, এই যে ডেল্টা ভ্যালু, এটাকে বলছে ডেল্টা মিনিমাম, ডেল্টা এম বা ডেল্টা MIN লাগে, ঠিক আছে। আর এই জন্য যে অ্যাঙ্গেলটা সেটাকে লিখছে I0, ঠিক আছে। তো এটা হচ্ছে আই ডেল্টা গ্রাফ, অর্থাৎ প্রিজমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা ধরো একটা প্রিজম ইউজ করি, প্রিজমটা বিশেষ অবস্থানে ঘুরিয়ে ঘুরিয়ে একদিক থেকে ধরো লাইট এসে পড়ছে, একটা নির্দিষ্ট দিক থেকে লাইট আসছে, এইভাবে যত ঘোরাতে হবে একটা টাইম পর তার যে এই যে ডেভিয়েশনটা, এই অ্যাঙ্গেলটা মানে এই রশ্মিটা বেঁকে বেঁকে নিচের দিকে নামবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা বাড়বে। আবার একটা টাইম পর এই যদি আমরা উল্টো দিকে প্রিজমটা এইভাবে ঘোরাতে থাকি এইভাবে, তখন এই অ্যাঙ্গেলটা কমবে, মানে এই রশ্মিটা কিছুটা উপর দিকে উঠবে, ঠিক আছে। একটা বিশেষ অবস্থানে এই অ্যাঙ্গেলটা কম হয়ে যাবে, তারপর বাকি প্রতি ক্ষেত্রেই এই বাড়তে থাকবে, অর্থাৎ রশ্মিটা নিচের দিকে নামতে থাকবে। ওকে, ঠিক আছে, তোমরা তাহলে গ্রাফটা একটু মনে রাখবে। নেক্সট কি বলেছে, মিউ সমান এই চিহ্নটা প্রমাণ করো। আচ্ছা, এটা ন্যূনতম চ্যুতিকোণের জন্য মনে রাখবে, এই জায়গাটাতে এসে তোমরা একটু এইভাবে ভাবতে পারো যে এইখানটা ধরো আমি একটা পয়েন্ট নিচ্ছি, এ বিন্দু আর বি বিন্দু, ঠিক আছে। এই যে এবি সরলরেখাটা যদি টানা হয়, তাহলে যত ন্যূনতম চ্যুতিকোণ মানে এই জায়গাটা চলে আসছে, তত দেখো এই যে এবি সরলরেখাটা, এই দৈর্ঘ্যটা কমে কমে আসে না। ধরো এই বিন্দুটা এখন এখানে চলে এসছে, বিটা ধরো এখানে চলে এসছে, তাহলে এই যে সরলরেখাটা এইটা কমে গেল না, কমতে 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 এইখানটা দিলে 0 হয়ে যায়। তাহলে এবি যে সরলরেখাটা সেটা 0, ঠিক আছে। আর ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা সমান যখন ডেল্টা এম, তাহলে খেয়াল করো এখানে লেখচিত্র থেকে প্রমাণটা বলে দিচ্ছে আর কি। এই যে বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক হয়, একটা হচ্ছে I1, ডেল্টা ওয়ান, আর এটা হচ্ছে I2, ডেল্টা টু, I2, ডেল্টাটা একই, ডেল্টা ওয়ান ডেল্টা টু বলার দরকার নেই, কারণ হচ্ছে এই মানটাকে যদি আমরা গ্রাফটা টানি, এই যে লম্বা লাইনটা, এই লম্বা লাইনটাতে দেখো একটাই তো লাইন, তার মানে এইখানে ভ্যালুটা ডেল্টা ধরো। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে ডিফারেন্সটা কত হয়, এখান থেকে এটা হচ্ছে I2, আর এখান থেকে এটা I1, অর্থাৎ এখান থেকে I2 মাইনাস I1 সমান 0, তাহলে I1 ইকুয়াল টু I2, ঠিক আছে। তো I1 সমান যখন I2, এই সমীকরণটা বসিয়ে দাও, ডেল্টার যে সমীকরণ, বিচ্যুতির যে রাশিমালা, তাহলে ডেল্টার জায়গায় ডেল্টা মিনিমাম বসাও, I1 জায়গায় I প্লাস I মাইনাস A, এখান থেকে ডেল্টা M প্লাস A ইকুয়াল টু 2I, বা ডেল্টা M প্লাস A বাই 2 সমান I। আর মনে রাখবে যখন I1 সমান I2, যেহেতু মিউর যে সূত্র, স্নেলের সূত্র সাইন I বাই সাইন R, তাহলে I সমান I1 I2 সমান হলে R1 R2 সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে A সমান তো R1 প্লাস R2। আমি এক কাজ করে এগুলো মুছেই দিই, নাহলে শেষ করতে পারছি না। তো এখানটা মুছলাম, তোমরা গ্রাফটা দেখে বুঝে নাও। অর্থাৎ I1 সমান I2 সমান I, এটা ধরে নিচ্ছি যখন ডেল্টার মান ডেল্টা মিনিমাম, ঠিক আছে, তখন R1 সমান R2 সমান R, এটাও ধরে নিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করো ওখানে A সমান কি হয়, A সমান R1 প্লাস R2, তাহলে R প্লাস R মানে হচ্ছে 2R, তাহলে R এর মান হবে A বাই 2, এটা একটা আমাদের দরকার। আর I এর মান এইটা, তাহলে মিউ এর যে সমীকরণটা এখান থেকে বসিয়ে দাও, মিউ সমান সাইন I বাই সাইন R, ঠিক আছে। এই তলে যদি আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, যে কোনো একটা তলে, এটা ধরো প্রতিসরাঙ্ক মিউ, বাইরে চারপাশে মিডিয়ামটার প্রতিসরাঙ্ক হচ্ছে 1, ঠিক আছে, বায়ু মাধ্যম আছে, তো সেক্ষেত্রে এখানে 1 ইন্টু সাইন I1, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন I1 ইকুয়াল টু মিউ ইন্টু এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে R1। আচ্ছা, এইখানটাতে R2 ছিল, এটা R2, তো তাহলে কি বলতে চাইলাম, এইখানটার পর মুছে দিই, তাহলে মিউ এইখানটা 1 ইন্টু মিউ ইন্টু, এখানটা দেখো 1 ইন্টু যে মাধ্যমে প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে অ্যাঙ্গেল, 1 ইন্টু সাইন I1 সমান মিউ ইন্টু সাইন R1, তাহলে এখান থেকে মিউ সমান সাইন I1 বাই সাইন R1, ঠিক আছে, এটা এখানে বসিয়ে দাও। তাহলে আর এর জায়গায় এই মানটা বসাও, এই ভ্যালুটা, তাহলে এটা আসছে দেখো ডেল্টা এম, আচ্ছা সাইন অফ ডেল্টা এম প্লাস A বাই 2 ডিভাইডেড বাই সাইন, আর এর জায়গায় বসে দাও A/2, এটাই প্রমাণ, ঠিক আছে, এটা দেখাতে বলেছে। তো একটু ঘিঞ্জি হয়ে গেল, ছবিটা একটু কেমন কেমন হয়ে গেল, তোমরা একটু ম্যানেজ করে নাও। দেখো 2 এর অথবা, আলোক একটি বিন্দু উৎসকে 5/3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরলপূর্ণ পাত্রে তলদেশে রাখা হলো। একজন লোক তলের উপর থেকে উৎসকে পর্যবেক্ষণ করছেন। আর ব্যাসার্ধের একটি অসম চাকতি ও উৎসের উপরে উল্লম্বভাবে রাখা হলো, আচ্ছা রাখা আছে। একটি কলের সাহায্যে পাত থেকে তরল ক্রমাগত বের করে নেওয়া হচ্ছে। তরলের সর্বোচ্চ উচ্চতা কত হলে উৎসটিকে একেবারেই দেখা যাবে না। ছবিটা একটু বোঝো, ধরো এটা একটা পাত্রের মধ্যে জল আছে, ঠিক আছে, এটা জল, এইখানে একটা উৎস আছে, এইখানটাতে আলোক উৎস আছে, সোর্স। ওকে, এখান থেকে লাইট বেরোচ্ছে এইভাবে, দেখো এইখানটাতে একটা প্রতিসরাঙ্ক হবে, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে জলের তলটা,
ওকে, তাহলে এই তলটা বিভেদ তল, বিভেদ তল হিসেবে কাজ করছে, যার উপরটা বায়ু নিচেটা জল, মানে বায়ু আর জলকে সেপারেট করছে। তো এখান থেকে রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে, বোঝা গেছে? এখন দেখো যদি জল লেভেলটা একটু উপরে থাকে, ধরে নাও যে এই জায়গাটা জল লেভেলটা ছিল প্রথম ক্ষেত্রে, তাহলে কি হতো, সে এইখান থেকে যে রশ্মিগুলো এই সোজা যাচ্ছিল সে এই সোজা বেরোতো। ফলে এই জায়গাটা কিন্তু চোখ রাখলে, এই জায়গাটা কিন্তু চোখ রাখলে কিন্তু দেখা যেত, কিন্তু জলটা নেমে নেমে একটা এমন অবস্থান চলে আসছে যার পর রশ্মিটা তো এই দিকে বেঁকে আছে, অর্থাৎ 1 নম্বর রশ্মিটা দেখা যাবে কিন্তু 2 নম্বর রশ্মিকে আর দেখা যাবে না। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে জলটা নামতে নামতে ম্যাক্সিমাম কতটা হাইট রাখা যাবে যাতে করে জাস্ট দেখাটা যায়, তার বেশি কিন্তু রাখা যাবে না। ভালো করে বোঝো যে এইখান থেকে সোর্স থেকে লাইট আসছে, এখানে আসছে, এখানে যদি আমরা একটা অবিলম্ব ড্র করি, এটা একটা অবিলম্ব ধরো, তো এখান থেকে রশ্মি বেঁকে যাবে লঘু মাধ্যমে, মানে এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ প্রতিসরণ করে একটু বেশি হবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এইখানেও একই ভাবে বাঁকছে, একই মানে অ্যাঙ্গেল একই তৈরি করবে, তার কারণটা হচ্ছে এই দুটো মিডিয়া, এটা জল এটা বায়ু, মিডিয়ামটা একই আছে, খালি উচ্চতাটা কম বেশি। তো তখন কিন্তু এই দিকে চলে যাচ্ছে, ফলে রশ্মিটা এই এক বিকারের ক্ষেত্রে গায়ে লাগতে পারে। নাম্বার 2, এইখানটা একটা বলেছে এই জায়গাটা যদি ব্যাকে আমরা বাঁকাই, ঠিক আছে, একইভাবে এইদিকেও রশ্মি যাবে, কিন্তু এই দিক থেকেও রশ্মি যাবে, তো সেইগুলোও কিন্তু আঁকা যেতে পারে, এইদিকে যাবে এইদিকে যাবে। তো এইখানটা একটা চাকতি দিয়ে দিচ্ছে, সেই চাকতিটা বলছে আর ব্যাসার্ধ, ঠিক আছে, আর ব্যাসার্ধের চাকতি। তাহলে একে যদি দেখতে হয় আমাদেরকে একটু অ্যাঙ্গেল থেকে এইভাবে যদি দেখতে হয়, সোজা কিন্তু দেখতে পাবে না। ওকে, সোজা দেখতে পাচ্ছে না, একটু অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। তবে এখানে একটা কোশ্চেন একটু ভুলের মতো আছে, বলছে উল্লম্ব ভাবে চাকতিটা রাখলে হচ্ছে না, অনুভূমিক ভাবেই রাখতে হবে, ঠিক আছে। তো তখন কিন্তু জাস্ট এই জায়গা থেকে তখন মোটামুটি দেখা যাবে পাশ থেকে, সেইটুকু জানতে চেয়েছে যে কত হাইট রাখলে, এই জায়গাটা হচ্ছে হাইটটা, এটা এইচ, ঠিক আছে, তোমরা খুঁজে পাবে আশা করছি। এখান থেকে এটা হচ্ছে আর, এখান থেকে এটা হচ্ছে এইচ, তাহলে এদের মধ্যে যে একটা সম্পর্ক, আর এর মান কত হয় এইচ বাই √μ²-1। এটা তোমরা সেই প্রমাণটা করার জন্য আমি এক কাজ করি, একটু ভালোভাবে ছবিটা আঁকছি। তো দেখো রশ্মিটা এই এস সোর্স থেকে এসে এই দিকে বেঁকে আছে, কিন্তু আমাদের চোখ যেহেতু বাঁকা পথ ফলো করতে পারে না, এইখানটা বা এইখানটা যেখানেই চোখ রাখি না কেন, সে কিন্তু সোজা এইদিকে হয়, এইদিকে বাঁকটা দেখবে না, সে দেখবে কি এই সোজাটাকে দেখবে, এই জায়গাটা দেখবে, যে কারণে যে কোনো বস্তুকে মনে হয় যেন কিছুটা উপরে উঠে চলে এসছে, এটা মনে হয়। তো সেই সূত্রটা ধরে আমরা প্রমাণটা করব। তো এখন দেখো এইখানটা যদি আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আর অ্যাঙ্গেল, ধরো I2, এটা হচ্ছে I1, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন I1 বাই সাইন I2 সমান সাইন I1 গণিত, অর্থাৎ এখানে এই যে জলটার এই প্রতিসরণ ধরো মিউ, ঠিক আছে, বা μ1 ধরো, আর এটাকে μ2 ধরো। ওকে, যেখানে μ1 বাই μ2 সমান হচ্ছে মিউ, নট 2/1, 1/2, ঠিক আছে, মানে এই যে জলটা হচ্ছে ঘনমাধ্যম। তাহলে এক কাজ করি, μ1 সাইন 1 সমান μ2 সাইন 2, মানে μ2 সাইন I2, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন I1 বাই সাইন I2 সমান হচ্ছে দেখো μ2 বাই μ1, মানে 1/μ হবে কিন্তু। ওকে, আবার দেখো ট্যান থিটা সূত্র থেকে আমরা কি পাচ্ছি, ট্যান থিটা সমান, মানে এইখানটা দেখো এইটা যদি I1 হয় এই অ্যাঙ্গেলটাও I1। ওকে, কারণ এইটার সাথে এই যে লম্বটা আর এইটা পরস্পর সমান্তরাল, তাহলে এখান থেকে r/h মানে লম্ব বাই ভূমি সমান হচ্ছে সাইন I1, সরি ট্যান I1, ঠিক আছে। তোমরা চাইলে এখানটা স্কিপ করে যাবে, বুঝলে, এই প্রমাণটা করার দোকানে তোমরা ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করবে, এটাই প্রমাণটা আমি করছি আর কি। তো তাহলে এখান থেকে কি লিখলাম গো, ট্যান I1 সমান সাইন I1 বাই কস I1 সমান সাইন I1 বাই √1 - সাইন স্কোয়ার I1, ঠিক আছে। তো যখন সংকট করে চলে আসে তখন এই সাইন I2টা 90 হয়ে যায়, মানে I2 মানটা তখন এই বিভেদ তল ঘেঁষে ম্যাক্সিমাম এইদিকে পাস করে। ওকে, তো সেক্ষেত্রে তার দেখাই যাবে না, তাহলে আমরা সেই সংকট করে সিচুয়েশনে যদি নিয়ে আসি, I2টাকে 90 বসিয়ে দাও, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো সাইন I1 সমান হচ্ছে 1/μ, ঠিক আছে। তাহলে এখান থেকে 1/μ বাই √1 - 1/μ তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 1/μ বাই μ² -1 তার √/μ, রুটের বাইরে মিউটা কেটে যাচ্ছে। তাহলে পরে কি থাকছে, r/h সমান এটা, তাহলে এখান থেকে লিখতে পারি r সমান h ডিভাইডেড বাই √μ² -1। এটা দেখো প্রমাণটা নিয়ে এলাম। আমি আগেও বলছি যে অঙ্কটা অত নম্বর দেয়নি, 2 নম্বরের অঙ্ক, তোমরা এইটাই জাস্ট বসিয়ে দেবে, অত প্রমাণ করার দরকার নেই, তোমাদের সুবিধার্থে আমি শুধু প্রমাণটা করলাম। ওকে, তাহলে এই সমীকরণে বসিয়ে দাও, ছবি এরপর মুছে দিতে হবে। যে তো মিউর মানটা দিয়ে দিয়েছে দেখো 5/3, আর তো কিছু দেয়নি। তো কত উচ্চতায় সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে এক কাজ করে এখানে বসে দাও, বিয়ের জায়গায় 5/3, তাহলে উপর দিকটা মুছে দিচ্ছে। এরপর দেখা হয়ে গেছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে একটু। আর এর মান হবে h
বাই রুট ওভার অফ 5/3 তা হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এইচ বাই রুট 25/9 মাইনাস 1, মানে এইচ বাই রুট 25 মাইনাস 9, তাহলে 16/9 সমান হচ্ছে 3/4 ইন্টু এইচ, এটা হচ্ছে আর এর মান। তাহলে এইচ এর মান কত হবে 4r/3। ওকে, এটা অ্যান্সার চলে এসছে 4r/3, অর্থাৎ আর যে ভ্যালুটা দিয়েছে তার সাপেক্ষে এই মানটা আসবে কত 4r/3, এই মানে এইভাবে আসবে আর কি। 4r/3 এলে তবে সেটা আর দেখা যাবে না, সর্বোচ্চ এতটা পর্যন্ত হাইট নেওয়া যাবে, তার বেশি কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, 3 কোশ্চেনটা কি দিয়েছে, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের ফোকাস দূরত্ব 1 সেন্টিমিটার, অভিনেত্রের ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, নলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। যদি অন্তিম প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয় তবে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার মান গণনা করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, ধরো অনুবীক্ষণ যন্ত্র যেহেতু বলেছে, এটা হচ্ছে ধরো অভিনেত্র, এটা কিন্তু এফ ই, এর ফোকাস দৈর্ঘ্যটাকে এফ ই ধরবো, আর এটা হচ্ছে অভিলক্ষ্য। ঠিক আছে, এটার ফোকাস দৈর্ঘ্য ও, ও মানে অবজেক্টিভ, ই মানে আইপিস। তাহলে এটা হচ্ছে অভিনেত্র, আমি একটাকে লিখে রাখছি, বাকিগুলো বুঝে যাবে। যেটা চোখের কাছে থাকে অভিনেত্র। তো এখান থেকে ধরো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ধরো এই একটা জায়গায় বস্তু ছিল। ঠিক আছে, ফার্স্ট কি করে, এর যে প্রতিবিম্ব সে কোথায় তৈরি করবে, মোটামুটি এই জায়গাটা একটা প্রতিবিম্ব তৈরি করবে, এবং সেক্ষেত্রে কিভাবে আঁকবে, জাস্ট যেগুলো সমান্তরালে যাবে সেগুলো এর ফোকাস দিয়ে পাস করবে। তাহলে এখানে এফও আছে, ওকে, মানে এফও মানে হচ্ছে অবজেক্টিভের যে ফোকাস দৈর্ঘ্য, আর যেটা এই আলোক কেন্দ্র ও বিন্দু দিয়ে এটা যে পাস করবে, সেটা এই দুটো যেখানে মিট করবে সেটা হচ্ছে এর প্রতিবিম্ব। তাহলে এর ইউ হচ্ছে এটা, ওকে, এর বস্তু দূরত্ব এটা, ভি হচ্ছে এটা। ঠিক আছে, ভালো করে বোঝো। এখন আমাদের লাগবেটা কি, আর আমরা বার করছিটা কি। এখন এই যে প্রতিবিম্বটা তৈরি হলো এ, কিন্তু এটা 2 নম্বর প্রতিবিম্ব, ধরো আমি নাম দিচ্ছি এটা এ বি, এটাকে নাম দিলাম সিডি। ঠিক আছে, এই সিডিটা কিন্তু এর ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে, অসৎ বস্তু হিসেবে কাজ করতে পারে, বা সৎ বস্তু কাজ করছে। এবং ফাইনাল যে প্রতিবিম্বটা সেটা এখানে কোথাও তৈরি করবে, যেটা খুব বিবর্ধিত হয়, সেটা হচ্ছে এই বরাবর তৈরি করবে। আমি ডিটেলস অত আলোক রশ্মি আঁকছি না, শুধু বোঝানো, মানে এখান থেকে যে রশ্মিগুলো যাবে এইদিকে পাস করবে, এইদিকে পাস করবে, তাদেরকে ব্যাকে মিট করালে, মানে পিছন দিকে মিট করালে এই জায়গাটা ধরো ইএফ এম এন, ধরো আমি নাম দিলাম এম এনটা হচ্ছে তার ফাইনাল প্রতিবিম্ব, এবং এটা তৈরি করছে কোথায়, চোখের নিকটতম নিকট বিন্দুতে। ঠিক আছে, তো এখন এই এফও বলে দিয়েছে 1 সেন্টিমিটার, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য আমি একটু মিলিয়ে নিই ভালো করে। অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আইনেত্র মানে এর যে ফোকাস দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আর নলের দৈর্ঘ্য এল সমান 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে নলের দৈর্ঘ্য মানে হচ্ছে এই দুটোর মধ্যে দূরত্ব, এই দুটো হচ্ছে 20 সেন্টিমিটার, আমি এখানটা একটু লিখে আছি 20 সেমি, মানে কারণ নলের একদম শেষ প্রান্তে থাকে আইপিস, শেষ প্রান্তে থাকে অভিলক্ষ, সেই নিয়ে কোনো চিন্তা নাই। তো আমরা এক কাজ করি, এর জন্য এখানে যে ইয়েটা প্রতিবিম্ব দূরত্বটা আগে বার করে নাও, তাহলে এই ডিসটেন্সটা আমরা পেয়ে যাবো, সেটা আমাদের দরকার। আর ফাইনাল যে বিবর্ধন মানে হচ্ছে এম ও ইন্টু এম ই, এমও মানে হচ্ছে অবজেক্টিভের যে বিবর্ধন ক্ষমতা ইন্টু আইপিসের, সেটা বাই এফ ও -1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ ভি। হোয়াট ইজ দিস? ভি মানে হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ অভিলক্ষ্য দ্বারা যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে আইপিস বা অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, এটা অভিলক্ষ্য আর এটা অভিনেত্র। ডিটা হচ্ছে ন্যূনতম ডিস্টেন্স, যে চোখের ন্যূনতম ডিস্টেন্স বলা হয়। ওকে, তার মানে এই আইপিস যেখানে প্রতিবিম্ব তৈরি করছে এটা হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 25 সেন্টিমিটার, আমি ছবিতে অনেক কিছু বলে দিচ্ছি, তাই আর বারবার ধরে অত কিছু বলবো না, তোমরা বুঝতে থাকো। ঠিক আছে, এখান থেকে এটা 25 সেন্টিমিটার, এবং হচ্ছে ভি দেখো আমি অলরেডি লিখে রেখেছি। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের একটু লাগবে, এটা বার করে নেবো আমরা লাস্টে। ঠিক আছে, এইটাকে ক্যালকুলেট করে বার করবো, তারপর এই ডিস্টেন্সটা আমাদের লাগবে সেটা বার কাজ করি। আই পিসের জন্য সব কাজ ছেড়ে ফেলি এই আই পিসটার জন্য, তাহলে আমরা অভিলক্ষের জন্য সব পেয়ে যাবো। কেন বলতো, আই পিসের জন্য আমাদের ডিটা তো 25 সেন্টিমিটার হয়, এটা আমরা জানি, এফির মানও দেওয়া আছে। ওকে, এফি মানে হচ্ছে 2 সেন্টিমিটার, সবই জানা আছে। শুধু লাগবে কার, আমাদের এই যে মানে অবজেক্টিভ অভিলক্ষের যে প্রতিবিম্ব দূরত্ব সেটা আমাদের লাগবে, তার মানে হচ্ছে অবজেক্টিভ মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা লাগবে। ঠিক আছে, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এক কাজ করে ফেলি আমরা, এইটা বার করার জন্য অলরেডি এইটা বার করে নিই আইপিসের জন্য, তাহলে এটা বিয়োগ করলে অর্থাৎ 20 সেন্টিমিটার, এটা তো 20 সেন্টিমিটার, 20 থেকে বাদ দিলেই চলে আসবে। ওকে, তাহলে দেখো অভিনেত্রের জন্য এই জায়গাটা দিয়ে চোখ থাকে, এইখানটাতে চোখ থাকে, কিন্তু চোখটা এঁকে রাখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। চোখে এখান থেকে যে রশ্মিগুলো বেরোয়, ঠিক আছে, তো তাদেরকে যদি ব্যাকে এইভাবে মিট করা হয়, তারা এখানটাতে তৈরি করে প্রতিবিম্ব, ফাইনাল প্রতিবিম্ব। তাহলে দেখো এফি দেওয়া আছে 2 সেন্টিমিটার, এর সাপেক্ষে এই যে লেন্সটার সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি করছে 25 সেমি দূরে, তাহলে ভিই দেখো -25 সেন্টিমিটার। কেন?
কারণ এইটা বাঁ দিকে তৈরি হচ্ছে, বাঁ দিকে আমরা যে লেন্থ গুলো সব নেগেটিভ ধরবো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মনে আছে, ঠিক আছে। এই এক্স এর বাঁ দিকগুলো সব নেগেটিভ আর ডান দিকগুলো পজিটিভ, একইভাবে ওয়াই উপর দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, এইভাবে ধরবো, ঠিক আছে। তো তাহলে দেখো এখান থেকে আমরা ভি আছে, তাহলে ইউটা বার করে নেবো। ইটা কত জানি না, তাহলে 1/v মাইনাস 1/u সমান 1/f, ঠিক আছে। ছোট করে লিখছি, নাহলে আবার খুলবে না। 1/v মানে হচ্ছে দেখো -25, তাহলে 1/-25 মাইনাস 1/u জানি না সমান 1/f2। ওকে, তাহলে -1/u সমান 1/2 প্লাস 1/25 মানে 27/50। তাহলে এখান থেকে ইউ সমান -50 আর 27 মাইনাস এলো, তার মানে হচ্ছে এর সাপেক্ষে প্রতিবিম্বটা বাঁ দিকে আছে, তাই মাইনাস এসছে। তাহলে দেখো এখান থেকে টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার, লেন্স দুটোর মধ্যে দূরত্ব মানে নলের দৈর্ঘ্য। আর এখান থেকে এটা পেয়ে গেছি কত, 50/27, ঠিক আছে। এইখান থেকে জাস্ট এইটুকু, তাহলে বাদ দিলে আমরা এই ভিটা পেয়ে যাবো। তাহলে অবজেক্টিভ লেন্সের জন্য, অতএব অভিলক্ষের জন্য ভি এর মান কত পাচ্ছি, 20 মাইনাস 50 আর 27 বাদ দাও। ওকে, এটা একটু ক্যালকুলেট করো, 27 গুণে 540 থেকে বাদ দিলে আসতে দেখো 490/27, তাহলে ভিটা পেয়ে গেলাম। এইখানে ভি বসাবো, এফও দেওয়া আছে, ডি জানি, এগুলো বসাবো। অতএব এম সমান ভি মানে কত পেয়েছি, 490/27 মাইনাস, আচ্ছা এফও মানে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এটা ভাগ না করলেও চলে, এটা বাই 1 একই থাকবে, -1 2 1 প্লাস ডি মানে 25 ডিভাইডেড বাই এফি মানে হচ্ছে আইপিসের যে ফোকাস দেখো 2 সেন্টিমিটার, তার 2 ক্যালকুলেট করো। 490 - 27 কত হচ্ছে গো, 463/27 ইন্টু কত হচ্ছে 27/2, 27/2, এটাকে 27 কেটে যাচ্ছে, আমাদের অ্যান্সার। অর্থাৎ এম এর মান হবে 231.5, মানে বিবর্ধন হচ্ছে 231.5, অ্যান্সারটা মিলিয়ে নাও। 4 কোশ্চেনটা পড়ো। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করো। আলোক তড়িৎ ক্রিয়ার একটি বৈশিষ্ট্য লেখো যা আলোক তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটাতে আলোক রশ্মি এসে পড়ছে, সাপোজ সূর্য থেকে আলোক রশ্মি এসে পড়ছে, ওকে। তো এই যে রশ্মিগুলো এসছে সেগুলো ফোটন কণা নিয়ে গঠিত, অর্থাৎ আলোক তরঙ্গ ফোটন কণা নিয়ে গঠিত, যাদের টোটাল এনার্জি হচ্ছে এই সমান এইচ নিউ, মানে প্রতিটা ফোটন কণার টোটাল এনার্জি, ঠিক আছে, প্রত্যেকটা ফোটন কণার এনার্জি। তো এই যে এনার্জিটা পেলো, এখান থেকে এই ধাতব পাত্রে একটা নির্দিষ্ট ওয়ার্ক ফাংশন আছে, সেটা একটা পার্টে ব্যয় হয়, মানে ইলেকট্রনটাকে বার করতে ন্যূনতম একটা শক্তি লাগে, সেটাকে বলে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। আর বাকি যে ইয়েটা, সেটা নিয়ে ইলেকট্রন বেরিয়ে যায়, এবং তার জন্য ½ mv² যে গতিশক্তি বাকি পার্টটা, ঠিক আছে। অর্থাৎ আইনস্টাইনের সমীকরণে যে টোটাল যে এনার্জি হলো এইচ নিউ, সেটা হচ্ছে W0 মানে কার্য অপেক্ষককে একটা পার্ট ব্যয় করে, আর একটা হচ্ছে ½ mv² বা ই ম্যাক্সিমাম, অর্থাৎ সেই এনার্জিটা নিয়ে ইলেকট্রন ম্যাক্সিমাম এনার্জি নিয়ে বেরিয়ে আসে। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ওকে, হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আর এখান থেকে 2-4টে ভাষা তোমরা লিখবে, যে এগুলো হচ্ছে তাৎক্ষণিক ক্রিয়া ইত্যাদি। ওকে, অর্থাৎ টোটাল যে ফোটন এনার্জি এলো তার একটা পার্ট এখানে ওয়ার্ক ফাংশনটার মধ্যে শোষিত হয়ে যায়, মানে এর মধ্যে শোষণ হয়ে যায়, আর একটা পার্ট ইলেকট্রন ম্যাক্সিমাম গতিশক্তি নিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, 2 নম্বর কোশ্চেন, এর বিষয়ে কিছু বলার দরকার নেই। আচ্ছা, আলোক তড়িৎ ক্রিয়ার একটি বৈশিষ্ট্য লেখো যা আলোক তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। একটি তাৎক্ষণিক ক্রিয়া, ঠিক আছে। একটু ব্যাখ্যাটা আমরা পরে আসছি আবার। 2 নম্বর যেমন আরেকটা দেওয়া যায়, যে তীব্রতা বাড়লেও নিবৃত্তি বিভব বাড়ে না, ওকে। এইগুলো কারণ এইভাবে ব্যাখ্যা করবে, আমি যেটা মুখে বলছি সেটাই লিখতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ক্রিয়া। আমাদের যে সনাতন পদার্থবিদ্যা, মানে আগেকার পদার্থবিদ্যা, ঠিক আছে, সেটা অনুযায়ী হচ্ছে যে যদি একটা তরঙ্গ আসে, এখানে ধরো ধাতব বস্তুর মধ্যে সে এনার্জিটা হস্তান্তর করছে, তো ইলেকট্রন কিছুটা এনার্জি নেবে, আর কিছুটা তার ওয়ার্ক ফাংশন অর্থাৎ কার্য অপেক্ষকটাকে ওভারকাম করতে ব্যয় হবে। ইলেকট্রনটা এনার্জি নেবে, তার পাশে উত্তেজিত হয়ে তার পাশে বেরিয়ে আসবে, এই জন্য একটা টাইম লাগা দরকার, ঠিক আছে, একটা টাইম লাগবেই। কিন্তু বলছে যে না, এটা তাৎক্ষণিক ক্রিয়া, আলো লাইট পড়ার সাথে সাথে কারেন্ট উৎপন্ন হতে শুরু করে, এবং এটা আমরা সোলার এয়ারে চার্জের ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে। তো কেন এটা তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর হচ্ছে তীব্রতা বাড়া, মানে হচ্ছে তীব্রতা মানে কি, সে I সমান সিউ ফর্মুলা মনে আছে, I সমান সিউ, তীব্রতা ইন্টেন্সিটি, মানে এখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই যে তরঙ্গটা তার বেগ, ইন্টু ইউ মানে হচ্ছে এনার্জি ডেন্সিটি, মানে সি ইন্টু ইউ, এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে টোটাল এনার্জি, ওকে, টোটাল এনার্জি বাই টোটাল আয়তন, ঠিক আছে।
টোটাল এনার্জি বাই টোটাল আয়তন। ওকে, তার মানে তো টোটাল এনার্জিটা বাড়ছে, অর্থাৎ তীব্রতা বাড়া মানে ছোট হাতের ইউ মানে বড় হাতের ইউ যেটা বাড়ছে, টোটাল এনার্জি বাড়ছে মানে ইলেকট্রনগুলো বেশি গতিশক্তি নিয়ে আসার কথা, ফলে তাদেরকে থামাতে গেলে উল্টো দিক থেকে বেশি নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব মানে ওই সংগ্রাহক প্লেটটাকে যে নেগেটিভ বিভবে রাখা হচ্ছে মানে উল্টো দিক থেকে, ঠিক আছে। তো সেটা রাখার কথা। অলরেডি ঠান্ডাতে এবং শুষ্ক বায়ুর জন্য ঠোঁট ফাটছে, তো কথাগুলো একটু কেমন কেমন হবে তোমরা ম্যানেজ করো। ওকে, আশা করি এগুলো কোনো সমস্যাই নয় তোমাদের জন্য। তোমাদের মেন কাজ হচ্ছে ফিজিক্সটাকে বোঝা। তো বাড়লেও সেক্ষেত্রে ফলে এনার্জি বাড়লে ইলেকট্রন বেশি এনার্জি নিয়ে চললে তাকে থামাতে গেলে বেশি এনার্জি লাগবে, মানে বেশি নিবৃত্তি বিভব লাগবে। তারপরেও কেন নিবৃত্তি বিভব বাড়ে না সেটা এই আলোক তরঙ্গের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, বরং সেটা আইনস্টাইনের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখানে ই ম্যাক্সিমাম যেটা, এটাকে W0 প্লাস ই V0, ঠিক আছে। V0টা হচ্ছে নিবৃত্তি বিভব, অর্থাৎ ই ম্যাক্সিমাম বাড়লে V0 বাড়তে বাধ্য। ওকে, সেটা কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। এই দুটো যে কোনো একটা লিখে দেবে, অসুবিধা নেই। তারপর একটা কোশ্চেন দিয়েছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম। যখন 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো একটি কোষের ক্যাথোডে আপতিত হয়, নিবৃত্তি বিভব হয় 6 ভোল্ট। যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 600 ন্যানোমিটার হয়, তবে নিবৃত্তি বিভবের মান নির্ণয় করো। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উত্তরের সাপেক্ষে যুক্তির আগে বলে দিচ্ছি যে দেখো, এই এইচ ইনটু মানে হচ্ছে এইচ ইনটু সি বাই ল্যামডা, তাহলে এখান থেকে সিএইচ বাই ল্যামডা ইকুয়াল টু W0 ওয়ার্ক ফাংশন প্লাস ই V0, মানে এটাকে ভি লিখছি, শুধু ভি লিখছি, হয়েছে। ভিটা হচ্ছে এখানে ভি মানে ভিএস লিখবো, বারবার এসটা লিখবো না, কি স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল মানে হচ্ছে নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব। তো বিগত 3-4 দিনে এতটাই শরীর খারাপের মধ্যে ভুগেছিলাম যে কোনো ভিডিও তো দেওয়া সম্ভব হয়নি। তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভিডিও রেডি করাতে মানে চেষ্টা করেছিলাম, বাট সর্দির জন্য আর ঠান্ডার জন্য কোনোটাই পারিনি। এরপর একে একে ভিডিওগুলো দিতে স্টার্ট করছি, তোমরা সেভাবে রেডি হতে থাকো, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র। আমরা কাজ করি, ল্যামডা যখন ল্যামডা 1, ঠিক আছে, তখন ভিটাকে লাগো, অর্থাৎ সিএইচ বাই ল্যামডা 1 সমান লিখছি W0 প্লাস ই V1 নিবৃত্তি বিভব, সেই মানটা দেখো দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা সমীকরণে যদি বসাই সিএইচ বাই ল্যামডা 1 এখানে, আচ্ছা আমি এক কাজ করি, এখানে বসাচ্ছি না, ল্যামডা 1টা দিয়ে দিচ্ছে 400 ন্যানোমিটার, ঠিক আছে। 400 ন্যানোমিটার মানে 400 ইন্টু 10⁻⁹ মিটার। ল্যামডা 2টা দিয়ে দিয়েছে 600 ন্যানোমিটার মানে 600 ইন্টু 10⁻⁹ মিটার। আরেকটা দিয়েছে সেটা হচ্ছে V1টা দিয়ে দিয়েছে, প্রথম নিবৃত্তি বিভবটা 6 ভোল্ট, তাহলে V2টা কত বার করতে হবে। আমরা আগে জেনারেল ইকুয়েশনটা বার করছি, লাস্টে গিয়ে মান বসাবো, ঠিক আছে। তো তাহলে ল্যামডা যখন ল্যামডা 2, তখন ভিটা V2, তাহলে সিএইচ বাই ল্যামডা 2 সমান W0 প্লাস ই V2। এক কাজ করো, দুটোকে বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে W0 কেটে যাবে, তাহলে সিএইচ 1 বাই ল্যামডা 2 মাইনাস 1 বাই ল্যামডা 1, কোনটা আগে রাখবো, 400টা বড় নাকি, তাহলে 400টাকে আগে রাখছি, মানে ল্যামডা 1টাকে আগে রাখছি। 1 মাইনাস 2 করে দাও, সিএইচ বাই ল্যামডা 1 মাইনাস সিএইচ বাই ল্যামডা 2, এটা কেটে যাচ্ছে, বিয়োগ করার পর এটা থেকে এটা বিয়োগ করলে ই ইন্টু V1 মাইনাস V2। ওকে, তাহলে এখান থেকে সিএইচ কমন নিলে 1 বাই ল্যামডা 1 মাইনাস 1 বাই ল্যামডা 2 সমান ই V1 মাইনাস V2। এরপর আমরা ফাইনাল কাজটা সেরে ফেলছি, সেটা হচ্ছে মান বসাবো। তো এই সমীকরণটা, এটা আমাদের অ্যাকচুয়াল সমীকরণ, এখানে এই সমস্ত মানগুলো বসিয়ে দাও, আমরা দিয়ে ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে। সি মানে হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34। আচ্ছা 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা 1 মানে হচ্ছে ল্যামডা 1 মানে 400 ন্যানোমিটার মানে 4 ইন্টু 10⁻⁷, তো উপরে উঠলে 10⁻7, তাহলে উপরে 10⁻7 বসিয়ে দিচ্ছি, মাইনাস এখানেও 10⁻7 চলে আসবে, 6 আসবে, সমান ই মানে হচ্ছে ইলেকট্রন আধান 1.6 10⁻⁻19 V1 মাইনাস V2, V1 মানে 6, V2টা জানি না। ওকে, এখান থেকে ক্যালকুলেট করে তোমরা V2টা বার করে নাও। আমি একটু শর্টকাটে ক্যালকুলেশন সারছি, 10⁻7 8 15 মাইনাস 34 মাইনাস 19, তাহলে এখান থেকে আসছে 3 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1/4 মাইনাস 1/6, তো 1/4 মাইনাস 1/6, এটা বিয়োগ করলে হচ্ছে 1.6 10⁻⁻19 ইন্টু 6 মাইনাস V2। এখানে 10⁻⁻19 10⁻⁻19 কাটিয়ে দিলাম, ঠিক আছে। 6 4 লসক 12, 12 মানে 3, 1/12 হবে, তাহলে এখান থেকে 3 ইন্টু 6.626 এই ভিতরটাকে বিয়োগ করলে আসবে দেখো 1/12 সমান, আচ্ছা এখান থেকে বাই 1.6টা নিচে করে দিচ্ছি, ঠিক আছে, সমান 6 মাইনাস V2। তো
এটা একটু ক্যালকুলেটর সাহায্য নাও, যে v2 মানটা বার করবে 6 মাইনাস এটা যে অ্যান্সারটা আসবে সেটা। ঠিক আছে, এই অ্যান্সারটা আমি একটু ক্যালকুলেশন করে বসাচ্ছি। 4.46 মানে 5 ভোল্ট, তাই তো? প্রায় প্রায় না, ঠিকই আছে। 4.96 মানে প্রায় 4.97 ভোল্ট। ঠিক আছে, এরকমটা আসছে। অঙ্কটা উত্তর বইয়েতে ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। এটা 2 পয়েন্ট কত দেওয়া আছে? ওকে 2 পয়েন্ট হবে না, 67 দেওয়া আছে। ঠিক আছে, উত্তরটা রং অ্যান্সারটা আছে 2.67 ভোল্ট, এটা হবে না, কাটা চিহ্ন দিয়ে রাখলাম। ওকে, এখানে ওই যে কোশ্চেনটা ছিল তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। উত্তর সাপেক্ষে যুক্তি হচ্ছে, দেখো এখানে যে আমরা সমীকরণটা লিখেছিলাম, কি লিখেছিলাম বলতো? এই তো লেখা আছে, অলরেডি লেখা আছে। তাহলে এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, যে সিএইচ বাই ল্যামডা আছে না, তাহলে ল্যামডা বাড়লে এখানে ভি অন ইভি এই যে মানটা, তাহলে ল্যামডা বাড়লে নিবৃত্তি বিভব কমে। ঠিক আছে, মানে ল্যামডা বাড়লে এনার্জি এখানে হচ্ছে কমে, এনার্জি কমছে যেখানে ভিটা কমছে, এটা লিখে দেবে। 5-এর কোশ্চেনটা পড়ো। 5-এর কোশ্চেনটা দিয়েছে যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি একটি আলোক সংবেদনশীল তলে আপতিত হলে 4 থেকে ইলেকট্রন নির্গত হলো। আপতিত হলো, 4 থেকে ইলেকট্রন নির্গত হলো। যদি ধরে নেওয়া হয় যে আলোর কার্য অপেক্ষক, আচ্ছা ওই তলটা কার্য অপেক্ষক নগণ্য, তবে প্রমাণ করো যে নির্গত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে √h ল্যামডা বাই টয়েস mc। ও, তাহলে আইনস্টাইনের সমীকরণটা মনে আছে তো? আইনস্টাইনের সমীকরণ থেকে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। ঠিক আছে, দেখো এইচ নিউ মানে কি হয়? W0 প্লাস হাফ mv স্কোয়ার মানে ই ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এখন বলেছে যে W0 মানে কার্য অপেক্ষকের মানটা নগণ্য, তাহলে এই মানটা প্রায় হবে ই ম্যাক্স। ওকে, মানে যতটা লাইট পড়লো ততটা এনার্জি নিয়ে ইলেকট্রন বেরিয়ে আসবে, মানে এটাকে প্রায় ই লিখতে পারি। বোঝা গেল? তাহলে এইচ নিউ সমান ই। ওকে, এইচ নিউ মানে হচ্ছে সিএইচ বাই ল্যামডা, অর্থাৎ সিএইচ বাই ল্যামডা সমান ই, এটা বোঝা গেল। আচ্ছা, এখন ভরবেগের যে রাশিমালা পি সমান হয় √2m। তাহলে এখান থেকে √2m, এখন যেটা ইলেকট্রন বেরোচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি। ঠিক আছে, ইলেকট্রনের গতিশক্তি, মানে ইলেকট্রনটা ক্ষেত্রে আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা আনবো। ঠিক আছে, তো তাহলে দেখো এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, এর জায়গায় বসতে হবে সিএইচ বাই ল্যামডা। ওকে, তাহলে এই মানটা কত আসছে? √2m সিএইচ বাই ল্যামডা। আচ্ছা, এবার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এই মানটা রাশিমালা তোমরা জানো, ল্যামডা সমান এইচ বাই পি। বসিয়ে দাও এইচ বাই পি এর রাশিমালার জায়গায় এই ল্যামডাটা কিন্তু, আচ্ছা আমরা কাজ করি ল্যামডা প্রাইম নাম দিই, কারণ হচ্ছে এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের, আর এই ল্যামডাটা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেটা মান বসিয়ে নাও, √2 m ch বাই ল্যামডা, অর্থাৎ √2 ল্যামডা এইচ, একটা এইচ কেটে যাচ্ছে, ল্যামডা এইচ বাই টয়েস mc। এটাই প্রমাণ করতে বলেছে। যে তাহলে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পারবে সবাই। ওকে, নেক্সট পরের কোশ্চেন, অর্থাৎ সেকশন বি চলে যাও। তরঙ্গ তত্ত্ব ধারণা থেকে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি প্রমাণ করো। যেহেতু 3 নম্বরের কোশ্চেন বড় প্রমাণ, আমরা কিন্তু শর্টেই করবো একটু, মানে অতটা লেখালেখি যেন করতে যাও না, তাহলে পরীক্ষায় টাইম পাবে না। ঠিক আছে, যেটুকু মেন জায়গা সেটুকুকে ফলো করবে, বাকি লেখার দরকার নেই। ওকে, তার জন্য ছবি অনেক কথা বলে, তাই ছবিটাকে খুব সুন্দর করে আঁকবে। ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আপতিত রশ্মি, এখানে রশ্মি হিসেবে আর বলবো না, আমরা তরঙ্গ আকারে বলবো, আপতিত তরঙ্গ। ঠিক আছে, এই তরঙ্গটাকে আটকাতে গেলে যে আমাদের যে তলগুলো কল্পনা করতে হবে সেটা অনেকটা এরকম। ওকে, অর্থাৎ এই তলগুলি হচ্ছে তাহলে তরঙ্গ মুখ। বোঝা যাচ্ছে? আমরা এইভাবেও তরঙ্গ মুখ আঁকবো না, সেটা একটা লাইন দিয়ে আঁকবো, তোমরা সেইভাবেই বুঝে নেবে। তো ধরে নাও সেরকমই একটা তরঙ্গ মুখ এটা। ঠিক আছে, আমি নাম দিচ্ছি এটাকে, এটা ধরো কি নাম দিলাম, এটা পি, এখানটা ধরো কিউ, ঠিক আছে, এটা ধরো আর, আচ্ছা এইখানটা এস, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ইউ। ওকে, আর কি নাম দেওয়া যায়? এটাকে নাম দিয়ে দাও ডি। ওকে, আর এটা হচ্ছে আপতিত তরঙ্গ মুখ, অর্থাৎ কিউ ডিটা হচ্ছে আপতিত তরঙ্গ মুখ, আপতিত তরঙ্গ মুখ। ওকে, আর এইখান থেকে যে মাধ্যমে গেছে এটা হচ্ছে 1 নম্বর মিডিয়া, এটা হচ্ছে 2 নম্বর মিডিয়া, এইটা হচ্ছে এ বিটা হচ্ছে বিভেদ তল, এ বিটা হচ্ছে বিভেদ তল, আমরা শুধু এইগুলোই লিখবো। ওকে, আর এখান থেকে যে তরঙ্গ মুখ সেটা ধরো এটা। ঠিক আছে, নাম দিচ্ছি টি, এটা ধরো এফ, টি এফ, এটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গ মুখ, প্রতিসৃত তরঙ্গ মুখ। ঠিক আছে,
এইটুকুই। কিভাবে তরঙ্গমুখ আঁকলাম, কোথায় আমরা ব্যাসার্ধ টানলাম, কোথায় অনুতরঙ্গ টানলাম, ওইসব কিচ্ছু লিখতে যাবে না, তাহলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। আর এই জায়গাটা দেখে একটু ঘিঞ্জি লাগছে, আমরা কাজ করে এখানে পুরো মুছে দিচ্ছি। ঠিক আছে, ছবিটা তোমরা একটু স্মার্টলি আঁকবে যাতে করে দেখতে সুন্দরই লাগে। আর অতিরিক্ত আজে বাজে কিছু লিখতে গিয়ে সময় নষ্ট হবে, প্লাস ছবিও নষ্ট হবে, থিওরি নষ্ট হবে, তাই সেসব কিছু লিখবে না, লেখার দরকার নেই। আচ্ছা, এইটুকু কাজ আমরা করে নিচ্ছি। অর্থাৎ আপতিত তরঙ্গমুখ তোমরা বুঝতে পেরেছো, এই রশ্মিগুলোকে আটকাতে গেলে যে লম্বভাবে যে তলগুলো কল্পনা করা যায় সেটা হচ্ছে তরঙ্গমুখ। তার জন্য এখানে কিছু এখান থেকে ব্যাসার্ধ নিয়ে টানতে হয়, সেখান থেকে এটা স্পর্শক টানতে হয়, ইত্যাদি ইত্যাদি নিয়ম আছে। কতটা ব্যাসার্ধ নেবো সেটা হচ্ছে, এইখানে যদি ধরো আলোর বেগটা হয় সি2, আর এইখানে আলোর বেগটা হচ্ছে সি1, এই মাধ্যমটা, এটা এবিটা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, এখান থেকে আমি একটু এটাকে বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। ওকে, তাহলে একটা কাজ মাধ্যম। তো সেক্ষেত্রে এখান থেকে এই যে এই লম্বাটা এটা হবে সি2টি, অর্থাৎ আমি এখানে লিখে রাখছি যে কিউ এফ সমান হবে সি2টি। কেন? টি মানে হচ্ছে কত সময়ে, যে সময়ে কিউ বিন্দুটা এফ এ পৌঁছাচ্ছে সেই সময় ডি বিন্দুটা কিন্তু টিতে পৌঁছাবে, টাইমটা কিন্তু একই। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিটি, এটা হচ্ছে এখানে বেগটা তো সি1, তাহলে ডিটি এটাকে আমি লিখে রাখছি ডিটি সমান হচ্ছে সি1টি। টি মানে ছোট হাতের টিটা হচ্ছে টাইমটা, আর টিটা যেটা নাম দিয়েছে ওটা জাস্ট একটা নামকরণ। এইটা হচ্ছে আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, সেই অ্যাঙ্গেলটা এটাও। ঠিক আছে, যেহেতু এটার সাথে এটা সমান্তরাল, রশ্মিগুলো সমান্তরাল থাকছে, এইটুকু আমাদের লিখতে হবে, এর বেশি কিছু করবে না। তাহলে কি লিখবো, এখানে দেখো দুটো ত্রিভুজ কিউ ডি টি আর কিউ এফ টি। আমরা কি করব, এই অ্যাঙ্গেলটার মানটাকে প্রমাণ করব যে এটার মান আই, আর এই অ্যাঙ্গেলটার মানটাকে আমরা প্রমাণ করবো এটার মানই হচ্ছে আর, সেই প্রমাণটা একটু করতে হবে। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, পি কিউ ডি তরঙ্গমুখের বৈশিষ্ট্য হচ্ছে এই রশ্মির সাথে, মানে এটার সাথে এটা লম্ব হয়। তাহলে আমরা লিখতে পারি যে এই অ্যাঙ্গেলটাকে লিখছি কিউ ডি টি অ্যাঙ্গেল, আচ্ছা এটা 6-এর দাগ, অ্যাঙ্গেল কিউ ডি টি ইকুয়াল টু, দেখো এইটা তো লম্ব 90, এটাকে একটু লম্বগুলো নাম দিয়ে দিই, n1 n2। আচ্ছা, এই লম্বটাকেও নাম দেওয়া যায় n1 প্রাইম n2 প্রাইম। ঠিক আছে, এই প্রাইম দিয়ে নাম দিলাম। তাহলে লিখতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা n1 কিউডি n1 কিউডি। ঠিক আছে, 90 ডিগ্রি মানে হচ্ছে এখানে n1 কিউ টি। ঠিক আছে, n1 কিউ টি মাইনাস n1 কিউ ডি, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো, সে 90টা চেঞ্জ করে দেবো কাকে, এইটার সাথে এটাও তো লম্ব, দেখো এটার সাথে এটাও লম্ব। ঠিক আছে, তাহলে লিখবো পি কিউ ডি 90 জায়গায়, তাহলে এটা হচ্ছে পি কিউ ডি মাইনাস n1 কিউ ডি। তাহলে কি দাঁড়ালো, পি কিউ ডি সাথে n1 কিউ ডি, মানে এই পুরো অ্যাঙ্গেলটা থেকে এই ছোট্ট অ্যাঙ্গেলটা বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকছে এই অ্যাঙ্গেলটা, মানে আই। তাহলে এটা পড়ে থাকছে দেখো অ্যাঙ্গেল পি কিউ এন, পি কিউ এন ওয়ান সমান হচ্ছে আই। ঠিক আছে, তাহলে কি পেলাম, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আই। এটুকু প্রমাণ করে রাখলাম। আমরা আবার বোর্ডটা একটু মুছতে হবে কারণ কুলোবে না। ঠিক আছে, আর একটা কি করব, এই অ্যাঙ্গেলটা প্রমাণ আর করব। দেখো এই অ্যাঙ্গেলটা লেখার জন্য অ্যাঙ্গেল কিউ টি এফ, অ্যাঙ্গেল কিউ টি এফ ইকুয়াল টু লিখতে পারি 90 ডিগ্রি। 90 মানে হচ্ছে এটা লিখছি, দাঁড়াও, কিউ টি এফ মানে হচ্ছে কিউ টি এন টু প্রাইম, কিউ টি এন টু প্রাইম মাইনাস মাইনাস এই অ্যাঙ্গেলটা, তো তাহলে মাইনাস এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এফ টি এন টু প্রাইম, এফ টি এন টু প্রাইম। ঠিক আছে, তাহলে কিউ টি এন টু প্রাইম মানে 90 ডিগ্রি মাইনাস এফ টি এন টি প্রাইম এন টু প্রাইম। আমার সর্দির জন্য একটু উচ্চারণ কষ্ট হবে, তোমরা বুঝে নাও। তো 90টাকে আবার লিখছি দেখো এইটা, এই যে এফ টি ইউ, কারণ এটার সাথে এটা তো তরঙ্গমুখ, রশ্মির সাথে এখানে লম্ব হবে। ঠিক আছে, তাহলে এফ টি ইউ, তাহলে অ্যাঙ্গেল এফ টি ইউ মাইনাস অ্যাঙ্গেল এফ টি এন টু প্রাইম। কি পড়ে থাকছে, এই পুরো অ্যাঙ্গেলটা থেকে এই এই অ্যাঙ্গেলটা বাদ যাচ্ছে, এটা ভালো করে বোঝো, এই পুরো অ্যাঙ্গেলটা থেকে এই ছোট্ট অ্যাঙ্গেলটা বাদ যাচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা পড়ে থাকছে দেখো, অর্থাৎ এন টু প্রাইম টি ইউ, অর্থাৎ এন টু প্রাইম টি ইউ। আর সেই অ্যাঙ্গেলটা কত, আর এই অ্যাঙ্গেলটা আর মানে এই অ্যাঙ্গেলটাও আর। ঠিক আছে, এক জায়গায় আঁকলে ঘিঞ্জি হবে, তাই ওইখানটা রেখেছি সমান আর। তাহলে কি পেলাম, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আর। এটুকু প্রমাণ আমরা করে রাখলাম। ঠিক আছে, এরপর দেখো ত্রিভুজ এ ডি টি আর ত্রিভুজ কিউ এফ টি, এই দুটো থেকে ত্রিভুজ এ ডি টি ত্রিভুজ কিউ এফ টি থেকে পাই আমরা কি লিখছি, সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর
এটা দেখো বার করছি সাইন আই বাই সাইন আর, সাইন আই মানে হচ্ছে এটা আই, তার সাথে লম্ব এটা, তাহলে কি ডিটি, ডিটি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে কিউটি। দেখো ডিটি, ডিটি বাই কিউটি, একটু ছোট্ট হচ্ছে, তোমরা ভালো করে বুঝবে, ধীরে সুস্থে বুঝবে। আর এটার জন্য দেখো লম্ব মানে হচ্ছে এখানটা কিউএফ ডিভাইডেড বাই কিউটি, কিউএফ বাই কিউটি, ঠিক আছে। কিউটি কিউটি কেটে যাবে, তাহলে ডিটি, ডিটির মান দেখো অলরেডি লিখে রেখেছি, ডিটি মানে সি1 টি সমান সি1 ইন্টু টি বাই কিউএফ, কিউএফ দেখো অলরেডি লিখে রেখেছি সি2 ইন্টু টি, সি2 ইন্টু টি, তাহলে সি1 বাই সি2। আর সি1 বাই সি2 মানে কি গো? আচ্ছা আমরা কোথায় লিখবো এরপর, সি1 বাই সি2 দেখো এর প্রতিসংখ্যা আমি বললাম মিউ1, এর প্রতিসংখ্যা আমি বললাম মিউ2, ঠিক আছে। মিউ1 মানে তো আমরা লিখতে পারি, আমাদেরকে একটা জায়গা আছে, এক কাজ করি এইখানটা মুছে দিচ্ছি, তোমরা এরপর বুঝে নেবে এই জায়গাটা। তো এইখানটা লিখছি দেখো মিউ1 মানে শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, আর মিউ2 মানে শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে মিউ1 বাই মিউ2 করলে দেখো সি বাই সি1 বাই সি বাই সি2 মানে সি2 বাই সি1। তাহলে এখান থেকে মিউ2 বাই মিউ1 উল্টে দিলে আমরা পাচ্ছি সি1 বাই সি2, এই মানটা এখানে বসে দাও, তাহলে এটা আসছে দেখো মিউ2 বাই মিউ1। ওকে, তাহলে কি পেলাম, সাইন আই বাই সাইন আর সমান মিউ2 বাই মিউ1। আমি এটাকে ফ্রেসাস করে একবার লিখবো, এরপর কোথায় মুছবো আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক ছবি মুছলে ছবিতে অনেক কিছু বোঝা যাবে না। তাহলে এই লাইনটা দেখো সাইন আই বাই সাইন আর মিউ2 বাই মিউ1, এইখান পর্যন্ত প্রমাণ। এটা আমি লিখছি সাইন আই বাই সাইন আর সমান মিউ2 বাই মিউ1, তাহলে এখান থেকে মিউ1 সাইন আই সমান মিউ2 সাইন আর। এটাই তো স্নেলের সূত্র, এটাই তো প্রতিসরণের সূত্র, সেটাই আমাদের প্রমাণটা করতে বলেছে। প্রিন্সিপালের সাহায্যে প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্র, এটাই প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্র, এই প্রমাণটা, ঠিক আছে। বক্স করে দিয়েছি, আশা করি খুঁজে পাবে, খুব একটা ঘিঞ্জি হয়নি। এখানটা তো মুছে দিয়েছিলাম লেখাগুলো, এই একটা বার করে নিয়েছি, আর এখান থেকে এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশন এখান থেকে চলছিল এটা, আর এই জায়গাটা একটা জ্যামিতিক প্রমাণ, এটা সবাই পারবে। যে মেন প্রমাণ এইটা, এইটুকু লাইনটা, ঠিক আছে। এইখান থেকে আমি একটু এইখানটা লিখেছি, তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। এখানে বলেছে যে আলোর সমাবর্তন সংক্রান্ত বুস্টার সূত্রটি লেখো। বুস্টার সূত্র বলছে যে এটা ধরো একটা অসমবর্তিত আলোক তরঙ্গ যেটা আসছে, ঠিক আছে, নাম দিচ্ছি এ বি, ওকে, সি এটা হচ্ছে ডি। তো অসমবর্তিত আলোক তরঙ্গ এ বি যেটা আসছে, যদি কোনো পোলারাইজার বা সমবর্তক তলে, বা এটা হচ্ছে বিভেদ তল, এই জায়গাটা এটা তাহলে নাম দিলাম পি কিউ, ঠিক আছে, পি কিউ আর এস। তো এই বিভেদ তলেতে আপতিত হলে এমন যদি কোণে আপতিত হয় যেটাকে বলা হয় ব্রুস্টার কোণ, যাতে করে এই প্রতিসিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর মানে লম্ব হয়, পরস্পর লম্ব হয়, তাহলে এই দুটো রশ্মি পরস্পরের সাথে মানে সবাই নিজেদের নির্দিষ্ট তলে সমবর্তিত হবে। দেখো এখানে আমি শুধু ডট দিয়ে দেখাচ্ছি, মানে এটা এই বরাবর সমবর্তিত, অর্থাৎ যে ভেক্টর রাশি মানে তড়িৎ বা চুম্বকীয় ভেক্টর সেটা এই বরাবর কাঁপছে, আর এটা ক্ষেত্রে এই বরাবর কাঁপছে, ঠিক আছে। এটা আলোচনাগুলো এইভাবে দেখানো হয়েছে, এবং ওই বিশেষ অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্রুস্টার কোণ, ঠিক আছে। তাহলে মনে রাখবে এখানে বলেছে যে যদি অসমবর্তিত আলোক তরঙ্গ কোনো বিভেদ তলে তথা সমবর্তক তলে এমন ভাবে পড়ে যাতে করে আপতন কোণ tan IP সমান মিউ হয়, মিউটা হচ্ছে এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু প্রথম মাধ্যম, ঠিক আছে। তাহলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি উভয় সমবর্তিত হবে এবং এই রশ্মিগুলো পরস্পর লম্ব হবে। এটা হচ্ছে ব্রুস্টারের সূত্র, ঠিক আছে। ভালো করে সংজ্ঞাটা মুখস্থ রাখবে আর পড়ে রাখবে। যে সেখান থেকে আরেকটু এগোতে হবে, বলেছে তাহলে প্রমাণ করো যে ব্রুস্টার কোণ আর সংকট কোণের মধ্যে সম্পর্ক। এখানটা একটু মুছে দিয়ে আমরা ছবি থেকে প্রমাণটা করে নিতে পারবো। দেখো ব্রুস্টার কোণের ক্ষেত্রে আমরা এটা নাম দিচ্ছি N1 B N2, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটার মান কত, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল N1 B N2 এটা 180 ডিগ্রি। তো এখান থেকে দেখো এই অ্যাঙ্গেলটা আইপি, মানে এটাও আইপি, ঠিক আছে। আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, প্রতিফলনের সূত্র। আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, 90, এখান থেকে এত, মানে এটা হচ্ছে প্রতিসরণ কোণ এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আই প্লাস 90 প্লাস আর, এটাকে লিখছি আই প্লাস 90 প্লাস আর ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আর এর মানটা পাচ্ছি দেখো 90 মাইনাস আই, আই মানে আইপি, পোলারাইজিং অ্যাঙ্গেল বলা হয়, ব্রুস্টার অ্যাঙ্গেল বলা হয়, বা লিখতে পারো 90 মাইনাস আই বি মানে ব্রুস্টার অ্যাঙ্গেল, ঠিক আছে। স্নেলের সূত্র থেকে মিউ সমান সাইন আইপি বাই সাইন আর, মানে সাইন আইপি, সাইন আর মানে হচ্ছে দেখো এই আর এর মান এটা বসে দাও সাইন অফ 90 মাইনাস আইবি, আইপি জায়গায় আইবি লিখছি, তাহলে এই মানটা আসছে দেখো সাইন আইবি বাই কস আইবি সমান ট্যান আইবি, ঠিক আছে। আবার
আমরা কি জানি যে এটা যদি সংকট কোণ হয়, সংকট কোণের জন্য এই অ্যাঙ্গেলটা কত হয়? এটা ধরো ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, ঠিক আছে। তো আলোক রশ্মি এখান থেকে গিয়ে যখন এইদিকে যাবে তখন এইখানটা বিভেদ তল খেসে যায়। তাহলে সেক্ষেত্রে মনে রাখবে মিউ ইন্টু সাইন থিটা সি সমান এইখানটা প্রতিসরাঙ্ক হচ্ছে 1 ইন্টু সাইন বিভেদ তল খেসে যাওয়া মানে এইদিকে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 হবে, সাইন 90। মনে রাখবে এখানে কিন্তু সংকট কোণ ব্যাপারটা যখন আসছে আলোটা কিন্তু উল্টি দেওয়া হচ্ছে, মানে আলোর যে প্রত্যাবর্তন নীতি, আলোটা আসছিল এই বরাবর এইদিকে, কিন্তু যখন সংকট কোণ ভাববে তখন সবসময় ঘন থেকে লঘু মাধ্যমের কথা ভাববে, লঘু থেকে ঘনত্বের ক্ষেত্রে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন থিটা সি সমান দেখো এটা 1, এটা 1/μ হয়ে যাবে, এটা একটু বসিয়ে দাও। তাহলে 1/μ সমান কট আইবি। তাহলে এখান থেকে 1/μ আছে সাইন থিটা সি সমান কট আইবি। কি জানতে চাইছে, কিভাবে লিখতে বলেছে? আইসি সমান সাইন ইনভার্স কট আইবি। আচ্ছা, থিটা না লিখে আইসি লিখছে, তাহলে মানে থিটার জায়গায় আই লিখছে আর কি, আইসি মানে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আইসি সমান সাইন ইনভার্স কট আইবি। আইবি মানে ব্রুস্টার অ্যাঙ্গেল আর আইসি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। মানে থিটার জায়গায় আই লিখছি, আর কিছু না। এটা মানে হচ্ছে সাইন আইসি সহজ, কেমন কিছু নেই, ঠিক আছে। ভালো করে একবার দেখে নেবে। ওকে, 6 অথবা বি কি বলেছে? 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো যখন 1.2 মাইক্রোমিটার বেধের একটি ছিদ্রের উপর লম্বভাবে পড়লো, তখন পর্দার উপর ফলনাপার অপবর্তন সজ্জা গঠন করলো। প্রথম অবম পটির কৌণিক অবস্থান কত নির্ণয় করো, আর কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধ কত নির্ণয় করো। আচ্ছা, তোমরা জানো যে এটা ধরো ছিদ্র, ছবি আঁকা দরকার নেই যদিও, এটা ছিদ্রের ব্যাস ধরা হচ্ছে এ, ঠিক আছে। এইখানে যে পটিটা তৈরি করেছে এখান থেকে যে রশ্মিগুলো গিয়ে সেটা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, আস্তে আস্তে এটা কমতে থাকে। তো এইখানেও তাই আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। এতটা মানে আর একটু থাকে এইখানটা, আমরা একটু বেশি দেখিয়ে ফেলেছি। তো এটা ধরো, ওকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। তো এখান থেকে যে তরঙ্গটা আসছে, এটা যে তরঙ্গটা আসছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য আমি বললাম ল্যামডা। তাহলে থিটাটা হচ্ছে এই যে, ধরো আমি বললাম এই জায়গাটা তৈরি করছে এখান থেকে মানে মূল বিন্দু থেকে এর যে অ্যাঙ্গেলটা করছে এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এ সাইন থিটা সমান হচ্ছে 2n ইন্টু λ/2। এটা হচ্ছে অবম বিন্দুর জন্য, অবম বিন্দু। চরম বললে, যদি চরম বলে তাহলে 2n + 1 মানে অযুগ্ম গুণিতক হতো, ঠিক আছে। তাহলে দেখো এ সাইন থিটা সমান n λ, ওকে, প্রথম অবম বিন্দুর জন্য। তো প্রথম অবম বিন্দুর জন্য nটা 1 বসিয়ে দাও। তাহলে এ সাইন থিটা সমান ল্যামডা, দেখো এ সাইন থিটা সমান ল্যামডা বা সাইন থিটা সমান λ/a। 600 ন্যানোমিটার 1.2 মাইক্রোমিটার। দেখো 600 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 1.2 10⁻⁻6। ক্যালকুলেট করে না, আমার গলাটা ধরে গেছে, খুব কাশি হচ্ছে, ঠিক আছে। 12/10⁻6, এটা কেটে যাচ্ছে দেখো, 10⁻9 7 6, আর এখানটা 12 আসছে, মানে দশমিকটা তুলে দিলে তাহলে 6/12 0.5 কি আসছে? ও সাইন থিটা, আচ্ছা আচ্ছা। তাহলে সাইন 30, তাহলে সাইন থিটা সমান সাইন 30, ওকে। এখান থেকে থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে। তো থিটা সমান 30 ডিগ্রি। আর কি জানতে চাইছে? কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধ। তো থিটা যখন 30 হচ্ছে তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধ, ঠিক আছে, এটা হয় 2 থিটা। 30 ডিগ্রি 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি মানে 60 ইন্টু 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে পাই/180 রেডিয়ানে করে নাও, তাহলে এটা হবে পাই/3। পায়ের মান হয় 3.14/3, এটা প্রায় আসবে 1.03412। তাহলে এটা মান প্রায় আসছে 1 রেডিয়ান। যেহেতু অ্যান্সারটা রেডিয়ানে দিয়েছে তাই রেডিয়ানে বার করলাম, ঠিক আছে। একটু কষ্ট করে নাও, আমার গলা আওয়াজ বসে আছে প্লাস 7টা। এটা কোশ্চেন কম আছে, 2x ফর্মুলা বেশি অ্যাপ্লাই হয়নি বলে এটা কোশ্চেনটা কম আছে। হাইড্রোজেন সদৃশ্য কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের জন্য বোরের কোয়ান্টামের শর্ত। তো কৌণিক ভরবেগ ln সমান mv nRn সমান nh/2π হয়, অর্থাৎ l সমান nh/2π। তো n সমান দ্বিতীয় কক্ষ মানে n সমান 2, তাহলে l এর মানটা হবে 2h/2π,
অর্থাৎ এইচ বাই পাই, এই মানটা হবে এইচ বাই পাই। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট মান, প্লাঙ্ক কনস্ট্যান্টটা একটা ধ্রুবক, পায়ের মানটাও ধ্রুবক। হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে বামা শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য 4861 অ্যাংস্ট্রম, প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? আচ্ছা, সাতের বিয়েরটা লাস্টে তোমাদের একটা মনের কথা বলবো, আজকে শেয়ার করবো যে আমি কি অবস্থায় আছি। ঠিক আছে, তো দেখো আমার শোচনীয় অবস্থা, এত ঠান্ডা লেগেছে, এতদিন জ্বর সর্দিতে ভুগলাম, আবার যখন রেকর্ড করতে শুরু করছি তাতেও যে এত বাধা বিপত্তি, মানে এত কাশি হচ্ছে, কাশিগুলো আমি এডিট করে অপর কাটছাট করে দিচ্ছি আর কি। এত কাশি হচ্ছে, এত ঠান্ডা, নাক ঘরঘর করছে, মাঝে মাঝে নাক পরিষ্কার করতে যেতে হচ্ছে, মেয়ে ওখানে ঠান্ডাতে ভুগছে। ঠিক আছে, আমার একটা 16 মাসের বাচ্চা আছে, তারও খুব ঠান্ডা লেগে গেছে, এখন ঘুমোচ্ছে আর আমি এখন রেকর্ড করছি। মানে সে ঘুমোচ্ছে, আমাকে দেখেই ঘুমোচ্ছে যে বাবা আছে এখানে, তাই সে ওঠেনি। আমি এত যে কথা বলছি তাতেও সে ওঠেনি। ওকে, তো দেখো কোশ্চেনটা, হাইড্রোজেন বর্ণালী বামা শ্রেণী, বামা শ্রেণীর জন্য মনে আছে সম্পর্কটা, বামা শ্রেণী, দেখো বামা শ্রেণীর জন্য হয় 1/λ রিডব্যাক ধ্রুবক ইন্টু 1/, বামার মানে দ্বিতীয় কক্ষপথে আসবে ইলেকট্রন গুলো, সমস্ত তৃতীয় চতুর্থ পঞ্চম এই সমস্ত কক্ষপথ থেকে, মানে তোমরা এইভাবে মনে রাখবে LBP প্যাসেন্ট ব্র্যাকেট ফান্ড হ্যামফ্রে। আচ্ছা, আমি একটু জাস্ট জগাবগা করে লিখে দিয়েছি, মানে LBP মানে লাইমান বামার প্যাসেন্ট, ওকে, ব্র্যাকেট ফান্ড হ্যামফ্রে। তাহলে এল এর মানটা লাইমানের ক্ষেত্রে এন এর মানটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এইভাবে একটু মনে রাখতে পারো। LBP মানে এলপিজি গ্যাস যে আমাদের আসে না বাড়িতে রান্নার গ্যাস, সেটা থেকে LBP এটা মনে রাখতে পারো। আচ্ছা, আর 1/, এটা হবে N1 স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। এই n এর মানটা কিরকম হবে সেটা বলেছে কিছু কথা, কি কি বলেছে দেখো। দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য 4861, তাহলে দ্বিতীয় রেখার জন্য, দ্বিতীয় রেখা মানে ইলেকট্রন গুলো কোথা থেকে কোথায় ঝাঁপ দেবে, এটা হচ্ছে ধরো প্রথম কক্ষপথ, এখানটা নিউক্লিয়াস আছে, এটা এনটা 1, ঠিক আছে, এখান থেকে এটা এনটা 2 মানে কে কক্ষ, এটা এল কক্ষ, এটা হচ্ছে এনটা 3, ঠিক আছে, এনটা 3, এটা হচ্ছে এনটা 4, ওকে। দেখা যায় 2 থেকে 3 আর 4 এতে আসতে পারে, মানে কি 3 নম্বর কক্ষপথে এটা 4 নম্বর, তাহলে 4 থেকে 2 এতে আসতে পারে, কই 2 কোথায় গেল এটা, আর 3 থেকে 2 আসতে পারে, এই 4 থেকে 2 যেটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয়, প্রথম যে এটা আসবে সেটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, বুঝতে পারলে যে দ্বিতীয় কক্ষপথে ঝাঁপ দিচ্ছে, তৃতীয় থেকে দ্বিতীয়তে হলে প্রথম যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা আসছে, চতুর্থ থেকে দ্বিতীয়তে এলে সেটা দ্বিতীয়। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তো তাহলে দেখো প্রথম তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এনটা, আচ্ছা এটা দ্বিতীয় রেখা, তাহলে এনটাকে ধরে নেবো 4, আর প্রথম রেখা এটার জন্য এনটাকে ধরে নেবো জাস্ট পরের মানটা, মানে এর মান 2, 2 এর পরে 3টাকে ধরবো। তো সেক্ষেত্রে দেখো এই মানটা দিয়েছে 1/4861 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম এককে এঁকে দিচ্ছি এটা, আচ্ছা নিচেটা হবে সরি, অ্যাংস্ট্রম সমান R ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার, তার মানে R ইন্টু 1/4 মাইনাস 1/16, মানে 4/16 মাইনাস 3/16, তাহলে R ইন্টু 3/16। ঠিক আছে, এটাকে তাহলে লাগছি 1/4861 সমান R ইন্টু 3/16, এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, আর একবার বলেছে প্রথম রেখা, প্রথম রেখার জন্য এনটা 3 বসাবো, তাহলে এখানে কাজ করে এন এর মান 3 বসাও, তাহলে 1/λ সমান R ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার সমান R ইন্টু 1/4 মাইনাস 1/9 সমান R ইন্টু 5/36। ঠিক আছে, তো অর্থাৎ আমরা কি লিখছি 1/λ সমান R ইন্টু 5/36, এখানে R এর মান বসানোর দরকার নেই, কেটে যাবে, দেখো 1/2 করে দাও, 1/2, তাহলে 1/4, 4, 8, 6, 1, এটা 1/λ ইকুয়াল টু এটা ভাজিত এটা করলে 8টা, আর এখানে 8টা কেটে যাচ্ছে, 3/16/5/36, 3/16/5/36। ওকে, তো দেখো তাহলে এখানে আসছে দেখো λ/4861, এটা অ্যাংস্ট্রমে রেখে দাও, এইখানে মানটা আসবে দেখো 3/16 ইন্টু 36/5। আচ্ছা, তাহলে ল্যামডার মান ফাইনালি কত পাচ্ছি, 4861 108/80, এটা একটু ক্যালকুলেট করে নাও। দেখো এই মানটা পাচ্ছি 6562 অ্যাংস্ট্রম প্রায়। ঠিক আছে, দশমিকটা নিলাম না, ওই জন্য প্রায় লিখে দাও। ওকে, মনে রাখবে প্রথম শ্রেণী মানে এন এর মানটা 2 এর পরে 3টাকে নেবো, দ্বিতীয় মানে এন এর মানটা 3 তারপর 4টাকে নেবো, এটা মনে রাখবে, তাহলে হবে। প্রথম রেখা দ্বিতীয় রেখা এই জন্য লিখে দিয়েছি। ঠিক আছে, 8 একটি নিউক্লিয়াসে ভর ঘাটতি সংজ্ঞা লেখো, তাকে গাণিতিকভাবে প্রকাশ করো। সংজ্ঞাটা মুখেই বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, যে নিউক্লিয়াস গঠনের সময় নিউক্লিয়াসের যে মোট ভর সেটা
নিউক্লিয়ন গুলোর মোট ভর থেকে কতটা কম। নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন যতগুলো আছে নিউক্লিয়াসের মধ্যে তাদের মোট ভরের থেকে যতটা কম সেটাই হচ্ছে তার ভর ঘাটতি, যেটা ই সমান ডেল এম সি স্কোয়ার আকারে নিউক্লিয় বলের উৎপত্তির কারণ। ঠিক আছে, আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ সূত্র ই সমান এম সি স্কোয়ার সেটা থেকে কারণ। আচ্ছা, নেক্সট কি বলেছে যে এর গাণিতিক রূপটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এক কাজ করে, একটা নিউক্লিয়াস ধরে নাও, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা এর চারপাশে পরমাণু কক্ষ না দেখালেও চলে, এটা হচ্ছে একটা পরমাণু কক্ষ ধরো। ঠিক আছে, এটা ইলেকট্রন গুলো ঘোরে আর কি। তো এর পারমাণবিক সংখ্যা জেড, তাহলে প্রোটন আছে জেড সমান প্রোটন সংখ্যা। ঠিক আছে, আর সেক্ষেত্রে প্রোটন আছে যতগুলো, এদের ভরগুলোকে আমরা হচ্ছে এমপি, আর নিউট্রনের ভর থাকে হচ্ছে এমএন। ঠিক আছে, এমএন। আর সেক্ষেত্রে ভর সংখ্যাটা হচ্ছে এ। আমি অনেকগুলো তথ্য লিখে দিয়েছি, ধরে নিচ্ছি, ধরি পারমাণবিক সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসটার জেড, ভর সংখ্যা এ, অতএব প্রোটন সংখ্যা সমান হচ্ছে কত, এ। প্রোটন সংখ্যা মানে জেড, জেড মানে হচ্ছে, হ্যাঁ জেড মানে এটাই। আচ্ছা, নিউটন সংখ্যা মানে তো ভর সংখ্যাটা মানে কি নিউটন প্লাস প্রোটন, সেখান থেকে প্রোটন বাদ দাও, তাহলে এ মাইনাস জেড। প্রতিটি প্রোটনের ভর ধরে নিচ্ছি এমপি, এম সাফিক্সে পি ফর প্রোটন। প্রতিটি নিউট্রনের ভর ধরে নিচ্ছি এম সাফিক্সে এন। তাহলে মোট নিউক্লিয়নের ভর, নিউক্লিয়ন মানে প্রোটন আর নিউট্রন গুলোকে বলা হয় নিউক্লিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ন এর ভর দেখো, এটা মান কত আসবে, এক একটা প্রোটনের ভর এমপি, তাহলে কতগুলো প্রোটন আছে জেডটা, জেড ইন্টু এমপি। ঠিক আছে, প্লাস এক একটা নিউট্রনের ভর এমএন, কতগুলো নিউট্রন আছে এ মাইনাস জেডটা, তাহলে এ মাইনাস জেড। ওকে, এই মানটা একটু খেয়াল রাখবে। অতএব ভর ঘাটতি বা ভর ত্রুটিও বলে, মানে নিউক্লিয়াসের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভরটা আমি লিখি কোথায়, আচ্ছা এখানে লেখা রাখছি, নিউক্লিয়াসের ভর দেখা যায় যে এই নিউক্লিয়ন গুলো মোট ভর থেকে নিউক্লিয়াস ভরটা একটু কম হয়ে যায়। ঠিক আছে, সেই কম মানে হচ্ছে এনার্জিটা, ওই ভরটা যে কমেছে সেটা অন্য কোনো ভাবে অর্থাৎ এনার্জিতে ট্রান্সফার হয়, এনার্জি মানে হচ্ছে নিউক্লিয়ার বলেতে ট্রান্সফার হয়। ওকে, ভর ঘাটতি মানে হচ্ছে এইটা যোগ করে দাও, জেড এমপি মানে প্রোটনের মোট ভর ইন্টু এ মাইনাস জেড, নিউট্রনের মোট ভর মানে নিউক্লিয়ারের মোট ভর মাইনাস এম, এটাকে ডেল এম দ্বারা ডিনোট করে। ঠিক আছে, এটা হচ্ছে খুব একটা কঠিন কিছুই নেই, জাস্ট একটু এক্সপ্রেশন, আর কিছু নেই। নেক্সট কি কোশ্চেনটা বলেছে, বিভিন্ন নিউক্লিয়াসের জন্য ভর সংখ্যা সহ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পরিবর্তনের প্রদর্শনকারী একটি লেখচিত্র আঁকো। সাধারণত হালকা নিউক্লিয়াসগুলি কেন নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার কারণ লেখো। আচ্ছা, এটা এইদিকে গ্রাফটা প্লট করবে। ঠিক আছে, এইদিকে ভর সংখ্যা আর এদিকে হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন দেখতে পাবেন হয়তো এখন, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে নিউক্লিয়ন সংখ্যাটাতে ভাগ করতে হয়। ওকে, তো সেটা যদি আমরা প্লট করি এরকম করে, মোটামুটি এরকম একটা গ্রাফ আছে, সেখানে এই যে মানটা সেটা হচ্ছে হাইড্রোজেন আর এই মানটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, তারপর এইখানে আসছে দেখো লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তারপর হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এইখানে আছে কার্বন মাথায়। ওকে, কার্বন নাইট্রোজেন অক্সিজেন, এখানটা আছে নাইট্রোজেন। এইভাবে সমস্ত যে নিউক্লিয়ন গুলোকে বসালে, তারপর নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম করে করে বসালে একটু বাড়তে থাকে আবার কমতে থাকে এই জায়গাটা। তো দেখো এইখানটা একটু ভালো কমে হবে, হাইড্রোজেন তারপর হিলিয়ামের ক্ষেত্রে খুব বেড়ে গেছে, আবার লিথিয়ামের ক্ষেত্রে কমে গেছে, বেরিলিয়াম বোরন কার্বনের ক্ষেত্রে আবার চূড়াটা পাওয়া যাবে, আবার নাইট্রোজেন কমে গেছে, তো এইভাবে আস্তে আস্তে বাড়ছে। এই একটা গ্রাফ পাবে, একটু ভালো করে আঁকবে, খেয়াল রাখবে এখানে কত মৌলের নাম লিখবে, হাইড্রোজেন হিলিয়াম কে কোথায় আছে, যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কার্বন নাইট্রোজেন পিকে আছে, মানে একদম পিক জায়গাগুলোতে আছে। ওকে, এগুলো খেয়াল রাখবে। আর একটা কোশ্চেন ওর সাথেই দিয়েছে, এখানে বলেছে যে কেন হালকা নিউক্লিয়াসগুলি কেন নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে। নিউক্লিয়াস সংযোজন একটা উদাহরণ দিচ্ছি, সংযোজন, এটা পরের কোশ্চেনটা আর কি, যেমন 1H1, আচ্ছা 1H2 ডাইট্রিয়াম গুলো ধরো 1H2 যুক্ত হয়ে কি তৈরি করে, হিলিয়াম তৈরি করে। ঠিক আছে, তো এটাও হালকা যথেষ্ট, এটাও হালকা, একইভাবে পোটিয়াম আরো হালকা। কি হয় দেখো, হালকা হওয়ার মানে কি, হালকা হওয়া মানে হচ্ছে এই যে ভর সংখ্যাটা কম, 2 2 বা হয়তো 1H1
প্লাস 1H1, সে হয়তো ডয়টেরিয়াম তৈরি করলো, 1H2 প্লাস একটা অন্য একটা কিছু তৈরি করলো, ঠিক আছে। তো ভর সংখ্যা কম হলে, হালকা হলে, এখানে কিন্তু ফাইনালি ভর সংখ্যা মানে কি আবার মানে হচ্ছে নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, ফলে প্রোটন সংখ্যাটা কম হয়। অর্থাৎ হালকা ক্ষেত্রে, হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে চার্জটা কম হয়, প্রোটন কম থাকা মানে চার্জটা কম হয়। আর যখন নিউক্লিয়াস গুলো পরস্পরকে যুক্ত হবে, তাদের যে নিউক্লিয়াসের মধ্যে তো পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জগুলো একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে যুক্ত হতে হবে। ফলে কি হয়, এখানে চার্জটা কম হওয়ার জন্য বিকর্ষণ বলটাও কম হয়। কারণ কুলম্বের সূত্র তো আমরা জানো, F সমান K ইন্টু বা 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে Q1 এবং Q2 এই মানগুলো যখন কম হচ্ছে, তাহলে বিকর্ষণ বলের মান Fটা কম হবে। ওকে, তাহলে কি বললাম, যে হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে চার্জগুলো কম হওয়ার জন্য বিকর্ষণ বলের বিরুদ্ধে যে বল সেটা কম হয়, বিকর্ষণ বল কম হয়, ফলে সহজে সংযোজন হওয়া সম্ভব হয়। কিন্তু ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে বিকর্ষণ বল অনেক বেশি হয়, চার্জটা বেশি থাকে নিউক্লিয়াসের মধ্যে, ফলে সংযোজন হওয়া অতটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, এটাই। নেক্সট 8 অথবা বলেছে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটা বিবৃত করো, প্রয়োজনীয় লেখচিত্র আঁকো। মানে বিঘটনের সূত্রটা বলছে যে কোনো এক মুহূর্তে তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে কোনো সময় বিঘটন হার ওই মুহূর্তে উপস্থিত অবশিষ্ট তেজস্ক্রিয় পরমাণুর সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হতে হতে ধরো এনটা হচ্ছে টি সময়ের যে তেজস্ক্রিয় পরমাণুর পরিমাণ, আর এন জিরোটা হচ্ছে টি সমান 0 সময়, টি ইকুয়াল টু 0 সময়ের যে পরিমাণ, তাহলে সেখানে ডিএনডিটিটা হচ্ছে তার বিঘটন হার, ডিএনডিটি প্রপোর্শনাল টু এন, যতগুলো এই মুহূর্তে পড়ে আছে। ওকে, সেটাই বলেছে। আর এটাকে সমাধান করলে আমরা একটা টার্ম পাবো, এন সমান n0 e⁻ ল্যামডা টি। এই ল্যামডাটাকে বলা হয় বিঘটন ধ্রুবক, বিঘটন ধ্রুবক। ঠিক আছে, এটা যদি একটা লেখচিত্র আঁকি, এরকম লেখচিত্র এক্সপোনেনশিয়াল গ্রাফ, অর্থাৎ এইদিকে হচ্ছে তোমার টি এর সাপেক্ষে, এইদিকে হচ্ছে এন কে প্লট করলে। ওকে, তো সেক্ষেত্রে এই গ্রাফটা হয় এটা, এইভাবে নামতে থাকে এক্সপোনেনশিয়ালি। এই যে মানটা এটা হচ্ছে n0। এখান থেকে আমরা অর্ধায়ু সব বার করি, অর্ধায়ু গড় আয়ু এগুলোকে বার করা যায়। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবে, আর লেখচিত্রটা খেয়াল রাখবে। একটা যেটা ভুলটা হয়, এটা কিন্তু ঠেকিয়ে দেবে না, কিন্তু এটা ইনফিনিটিভে গেলে তবে ঠেকবে। এই যে মানটা টি এর মান ইনফিনিটি হলে e⁻∞ মানে 1/∞ মানে 0, তাহলে এর মান তখন 0 হবে, আদারওয়াইজ কিন্তু 0 হবে না, এটা মনে রাখবে। ওকে, তাহলে কি বললাম, যেটা এখানে ঠেকাবে না, জাস্ট প্যারালালি একটু চালিয়ে যাবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, যদি কোনো তেজস্ক্রিয় উপাদানের সক্রিয়তা 30 দিনে তার প্রাথমিক মানের 1/16 কমে যায়, তবে তেজস্ক্রিয় উপাদানটার কি বলেছে, অর্ধায়ু নির্ণয় করো। আচ্ছা, এখানে খেয়াল করো, ওখানে কোশ্চেনটা একটু ভুল আছে। 1/16 কমে যায় মানে হচ্ছে যে তাহলে অবশিষ্ট থাকে 15/16। মানে কি বললাম, কমে যায় বলেছে, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, 1/16 হয়ে যায়, নাহলে কিন্তু অ্যান্সারটা আনা যাবে না। তাহলে এক্ষেত্রে যে সূত্রটা n/n0 সমান 1/2 হোল টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি, অর্থাৎ n/n0 সমান এটা। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে n/n0 এটা হচ্ছে 1/16। তোমরা এই ভাষাটা একটু খেয়াল রাখবে যে ওটা 1/16 হয়ে যায়, এই অংশ হয়ে যায়। ঠিক আছে, কমে যায় কথাটা যেটা বলেছে আর কি, ওইটা কমে যায় বললে বুঝতে হবে যে 15/16 এখন অবশিষ্ট আছে, কিন্তু ওইটা কমে গিয়ে 1/16 হয়ে গেছে, নাহলে অ্যান্সারটা মিলছে না। এখানে অ্যান্সার যেটা দিয়েছে প্রায় 8 দিন, তো সেই জন্য এটা বসাবে। ঠিক আছে, তাহলে এটা 1/16 সমান হাফ অফ টিটা বলেছে 30 দিন, আর অর্ধায়ুটা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এখান থেকে 1/2 হোল টু দি পাওয়ার 4 সমান 1/2 হোল টু দি পাওয়ার 30 বাই ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে 4 সমান 30 বাই টি, বেসটা একই আছে, হাফ হাফ, তাহলে উপরটা মাথাগুলো একই যাবে। তাহলে টি সমান 30/4, প্রায় 7.5, মানে এটাকে প্রায় লেখা যায় 8 দিন, প্রায় 8 দিন, ওই জন্য অ্যান্সারটা দিয়েছে। ঠিক আছে, না হলে 15/16 ধরলে প্রায় কত 2000-3000 এরকম একটা কিছু মান আসছে, যেটা হওয়া সম্ভব নয়। সেটা মানে হচ্ছে মাত্র 1/16 কমেছে, মানে কি এখন অবশিষ্ট আছে 15/16। তো সেক্ষেত্রে এই মানটা 15/16 করলে লগারিদম নিলে এই জায়গাটা 1/16 জায়গায় 15/16 বসালে প্রচুর মান আসছে, 2000-3000, সেটার উত্তরে নেই, সুতরাং ভাষাটা ভুল আছে, ধরে নিতে হবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, পটিতত্ত্বের সাহায্যে পরিবাহী অন্তরক অর্ধপরিবাহীর মধ্যে প্রভেদ নির্ণয় করো। অন্তরকের ক্ষেত্রে কি হয়, এখানে কন্ডাকশন ব্যান্ড, সিবি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, মানে হচ্ছে পরিবহন পটি, আর ভিবি মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, যোজ্যতা পটি। কি করে বুঝবে, ভ্যালেন্স ব্যান্ড মানে ধরো যে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে, তার কিন্তু যোজ্যতা মানে তাদেরকে যোজ্যতা ইলেকট্রন বলে, তারা পরিবহনে অংশগ্রহণ করছে না, বা ইলেকট্রন গুলো কক্ষপথ থেকে বেরিয়ে আসছে না। ঠিক আছে, তো তারা যে শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর যখন মুক্ত ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, সেই অবস্থায় সে যে এনার্জি পেয়ে এবং সেই যে শক্তি স্তরে অবস্থান করছে, সেটা হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ড। ওকে, তো অন্তরকের ক্ষেত্রে কি হয়, এই যে গ্যাপটা,
এই গ্যাপটা প্রায় 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয়। এটাকে বলে এনার্জি ব্যান্ড গ্যাপ। ইজি মানে হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ, 3 ইলেকট্রন ভোল্ট অপেক্ষাও বেশি হয়। ফলে ইলেকট্রনগুলো ওই 3 এর থেকে বেশি এনার্জি পেলে তবে এখান থেকে লাফ দিয়ে এখানে যাবে, মানে কন্ডাকশন ব্যান্ডে গেলে তবে তারা পরিবহন করবে। ফলে অন্তরক সহজে পরিবহন করতে পারে না। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই যে গ্যাপটা ছোট হয়, ঠিক আছে, দেখো এই লেন্থটা থেকে এই লেন্থটা কম রাখা হয়েছে। ইজির মানটা প্রায় 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। ফলে এখান থেকে মোটামুটি 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এনার্জি দিলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন লাফ দেয়। আর এটার ক্ষেত্রে কি হয়, সম আপতিত অঞ্চল, এই যে জায়গাটা মানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড লাল কালারটা, আর এই কালোটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই জায়গাটা দেখো একে অপরের সাথে সুপারপোজ করেছে, মানে উপরিপাতিত হয়েছে। ফলে এদেরকে এনার্জি না দিলেও তারা অটোমেটিক্যালি এখান থেকে এখানে মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ট্রান্সফার হতে হয়। ফলে সহজেই তারা পরিবহন করতে পারে। এইভাবে একটু ভাষায় লিখবে, আমরা জাস্ট ছবিটা এঁকে দিয়েছি, ঠিক আছে। তোমরা ভাষাটা ভালো করে লিখবে। নেক্সট কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে অথবা এন্ড গেটে লজিক চিহ্ন সত্য সারণী লেখো, এই গেটে কার্যকারিতা বোঝানোর জন্য প্রয়োজনীয় বর্তনী চিত্র অঙ্কন করো। এটা হচ্ছে এন্ড গেটের প্রতীক চিহ্ন, এ বিটা হচ্ছে এখানে ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই। সত্য সারণী কিভাবে লিখবে, এটা আউটপুট ওয়াই আর ইনপুট গুলো হচ্ছে এ আর বি, ঠিক আছে। এর যে বুলিয়ান ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস এ এন্ড বি, এটা চিহ্ন। তাহলে এর মান 1, বি এর মান 0, 0 1, এটাও 0 0 1 1। তোমরা এই জায়গাটা এন্ড গেটের ক্ষেত্রে সাধারণ বীজগণিতটাকে মনে মনে ফলো করতে পারো, সেটা সুবিধাই হয়। এটা 1, এটা 0, 1 ইন্টু 0 মানে 0, ঠিক আছে। কিন্তু এটার মিনিংটা অন্যরকম, বাট তোমরা সাধারণ বীজগণিতের সাহায্যে এইটাকে এখানে বসিয়ে নিতে পারো। 0 1 গুণ করলে কত হয়, 0 0 0 0 1 1 1, ঠিক আছে। কিন্তু অর গেটের ক্ষেত্রে এটা হবে না, খেয়াল রাখবে, এখানে বুলিয়ান এক্সপ্রেশনটা মনে রাখতে হবে তখন। আচ্ছা, এটা হচ্ছে সত্য সারণী, এটা সত্য সারণী। এরপর বলেছে যে এটা মানে ইলেকট্রনিক বর্তনীটা আঁকতে হবে। তো এক কাজ করো, দুটো ডায়োড নাও, এটা একটা ডায়োড, ঠিক আছে, আর এই একটা ডায়োড। ওকে, ডায়োডটা একটু ভালো করে আঁকি। এই দুটো ডায়োড রিভার্স বাসে যুক্ত থাকছে অ্যাকচুয়ালি। এখানে একটা লোড রেজিস্ট্যান্স যুক্ত করা আছে, সেই লোড রেজিস্ট্যান্স আরএল বলা হয়। আচ্ছা, আমি ওয়াই ইকুয়াল এবি এটাকে এখানে লিখছি, ওয়াই ইকুয়ালস এবি, ঠিক আছে। তো এটা ভোল্টেজ কানেকশন থাকে, হাই ভোল্টেজ দেওয়া থাকে, ওকে, দিয়ে গ্রাউন্ড করা থাকে। আর যেটা আউটপুট মাপা সেটা এর এক থাকে, ওয়াইটা এর এখান থেকে মাপা হয়, ঠিক আছে, দিয়ে বাকি অংশটা এখানটা গ্রাউন্ড করা থাকে। আচ্ছা, আর এই যে জিনিসটা দুটো ভোল্টেজের সাথে যুক্ত থাকে, হয় এরকম ব্যাটারির সাথে যুক্ত থাকে, ঠিক আছে, ওকে, অথবা ডাইরেক্ট গ্রাউন্ড করা থাকে। গ্রাউন্ড করা থাকা মানে হচ্ছে ভোল্টেজটা 0 ভোল্ট, আর এখানে ধরো আমি একটা ভি ভোল্টেজ দিয়ে দিলাম, মানে ভি এ বা কিছু একটা ভোল্টেজ বললাম। একইভাবে এই জায়গাটাও দুটো কানেকশন করা যায়, মানে সুইচের সাহায্যে ট্রান্সফার করা যায় আর কি। তো এইটা হচ্ছে হাই ভোল্টেজ একটা, ওকে, এটা ভোল্টেজ প্রোভাইড করছে একে। আর অথবা এটা হতে পারে যে এইটা এই জায়গাটা সেটা হচ্ছে ডাইরেক্ট গ্রাউন্ড করা হচ্ছে, মানে সে 0 ভোল্টেজে চলে যাবে। এখন এটা D1 ডায়োড, এটা D2 ডায়োড, এটাকে নাম দাও এবি। আচ্ছা, এবি এবি বলে নাম দাও, কারণ ওখানে আমরা এবি দিয়ে নাম দিচ্ছি। এটা এ ডায়োড, এটা বি ডায়োড, ঠিক আছে। কি ঘটে একটু বলে দিচ্ছি জিনিসটা, যে ধরো এ ডায়োডটা হাই ভোল্টেজে রইলো, মানে এক অবস্থানে রইলো এক, তাহলে কি হয়, এই দিকটা এক অবস্থান মানে এটা বিপরীত পাশে চলে যাচ্ছে। মানে এই যে এন জাংশনটা, এটা পি, এটা এন জাংশন, এই দুটো প্রান্ত এন জাংশন হাই ভোল্টেজ চলে যায়, মানে এটা বিপরীত বাসে গেলে এটা কারেন্ট ফ্লো করবে না, করবে শুধুমাত্র এটা 0 ভোল্টেজে যে আছে, মানে এইখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। তাহলে এখান থেকে দেখো কারেন্ট হয়ে এইদিকে সহজেই পাস করে যাচ্ছে, ফলস্বরূপ এইদিকে কোনো কারেন্ট যাচ্ছে না। মানে কি এইদিকে নিম্ন ভোল্টেজে রয়েছে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে তবে তো আমরা এখানে ভোল্টেজ পাবো, তাহলে এইখানটা 0। আবার যদি এটাও 0 এটাও 0 হয়, তাহলে এটাও 0 এটাও 0 হয়, মানে দুদিক থেকে কারেন্ট এইদিকে চলে আসছে, সম্মুখ বায়াস পাচ্ছে। এটা হাই এটাও হাই যদি হয়, তাহলে হাই ভোল্টেজ থাকা মানে এটাও বিপরীত বায়াস এটাও বিপরীত বায়াস, তাহলে এইদিকে কোনো কারেন্টই আসবে না। এই দুটো জায়গা কারেন্ট কোন দিকে হবে, এইদিকে হয় এই জায়গাটা জমা হবে, তার মানে পুরো হাই ভোল্টেজটা এখানে জমা হবে। তাহলে এটা হাই ভোল্টেজ মানে 1, এটা 1 হলে এটা তখন হাই ভোল্টেজ থাকবে। এই হচ্ছে কার্যকারিতা, ঠিক আছে, এটা একটু ভালো করে রাখবে, দরকার পড়ে খুব। আর অর গেটের ক্ষেত্রেও বলে দিই, এটা উল্টো দিকে জয়েন থাকবে, ডায়োডটা কিন্তু উল্টো দিকে জয়েন থাকবে, এটা বিপরীত দিকে জয়েন আছে, তার উল্টো দিকে খেয়াল রাখবে। আর এখানে এই যে মানটা, এটা এই রেজিস্ট্যান্স এক করে আসছে, ভোল্টেজটা মাপ হবে আউটপুটটা, ঠিক আছে। ওকে, প্রদত্ত গেট সমন্বয়ের জন্য প্রয়োজনীয় সত্য তালিকাটা লেখো। এই যে গেটটা, এটা একটা অ্যান্ড গেট, ঠিক আছে, এই জায়গাটা অ্যান্ড গেট, তাহলে এই আউটপুটটা আসবে y ইকুয়াল টু a ইন্টু বি। আর এটা হচ্ছে আবার নট গেট, এখানটা যুক্ত আছে, তাহলে এখানটা আসবে a ইন্টু বি তার বার, ওকে, অর্থাৎ এটা হচ্ছে a ইকুয়ালস y ডট বি তার বার, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে। ওকে, তাহলে এটা একটা ন্যান্ড গেট, এর সত্য সারণীটা এইভাবে আসবে, দেখো ইনপুটটা হচ্ছে a আর b, ওকে, আউটপুট হচ্ছে y, এটা 1 এটা 1 1 0 0 1 0 0, কি হচ্ছে 1 ইন্টু 1 মানে 1, তার বার করলে a ইন্টু b তার বার, তো 1 এর বার 0 0, এখানে 0 1 0, তো 0 এর বার হবে 1,
1 ইন্টু 0 0, জিরোর বার মানে পরিপূরক হবে 0, এই সরি 1, ঠিক আছে। আর এইটা 0 0 পরিপূরক 1, এটা হচ্ছে ন্যান্ড গেট মানে অর গেটের মতো দেখতে সত্য সারিটা, ঠিক আছে। নয় কমপ্লিট। 10 একটি সাধারণ যোগাযোগ সংস্থার জন্য ব্লক চিত্র আঁকো। টেলিভিশন সম্প্রচারের জন্য কোন কোন ধরনের মডুলেশন প্রয়োজন? একটা সাধারণ যোগাযোগ ব্যবস্থা ব্লক চিত্র আঁকো। ব্লক চিত্র বলতে প্রথম আমরা যেটা ডাটা সিগন্যাল তথ্য তরঙ্গ সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক রূপান্তরের মাধ্যমে মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপান্তরের মাধ্যমে আগে সংকেত সিগন্যালে কনভার্ট করলাম, ঠিক আছে। আর এদিকে বাহক তরঙ্গ যেটা তার উপরে চাপিয়ে দেওয়া হলো মানে যে মডুলেট করে তাকে বলে বিরূপক বা মডুলেটর, সে এখানে তথ্য সংকেত আর বাহক তরঙ্গকে একে অপরের উপর চাপিয়ে দিল। এরপর এখান থেকে কিছু নয়েজ যুক্ত হয়ে যায়, সে এরপর প্রেরক অ্যান্টেনাতে পাঠাবে, প্রেরক অ্যান্টেনা যে ট্রান্সফার করছে তার সাহায্যে সিগন্যালটা ট্রান্সফার হলো দূরবর্তী স্থানে। এই যে ডট ডট গুলো দেখানো হয়েছে এর মানে হচ্ছে দূরবর্তী স্থান, ঠিক আছে। সেখানের পর গ্রাহক অ্যান্টেনা বা যে রিসিভার আছে সে অ্যাকসেপ্ট করবে এটাকে। যে গ্রাহক অ্যান্টেনায় কি ঘটে, সেখানে অবশ্য নয়েজ কিছু যুক্ত হবে, অল্প অল্প নয়েজ যুক্ত হয়ে যায়। তো সেখানে এরপর বিমোচক বা ডিমোডুলেটর যে থাকে সে এখানে বাহক তরঙ্গকে পুরো আলাদা করে দিল, ঠিক আছে। এটা হচ্ছে বাহক তরঙ্গকে আলাদা করে দিল। আর বিমোচক যে তার সাথে বাহক তরঙ্গ আলাদা হলো, তথ্য সংকেত আলাদা হলো। তথ্য সংকেত মানে সিগন্যাল আকারে এসছে, এরপর তাকে ইলেকট্রোম্যাগনেটিক রূপান্তরের মাধ্যমে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপান্তরের মাধ্যমে তথ্য তরঙ্গে কনভার্ট করে। এই হচ্ছে মোটামুটি একটা ব্লক ডায়াগ্রাম। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। যেহেতু এই জায়গাটা এখানে ক্লোজ হলো না, গ্রাহক অ্যান্টেনা পর লেখা হতো, তোমরা পেরেতে খাতাতে ভালোই লিখতে পারবে। আমি সেজন্য এই জায়গাটাকে ফেরাবো এখান থেকে দেখিয়েছি, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। তারপর কি বলেছে, টেলিভিশন সম্প্রচারের জন্য কোন কোন ধরনের মডুলেশন বা কোন ধরনের মডুলেশন প্রয়োজন। তো এখানে বিয়ের দাগগুলো এখানে লিখছি। টিভিতে বা টেলিভিশন সম্প্রচারের জন্য, ঠিক আছে, টেলিভিশন সম্প্রচারের জন্য দুটো মডুলেশনই দরকার। একটা হচ্ছে এএম বা অ্যাম্পলিটিউড মডুলেশন, এটা ভিডিওগ্রাফিতে কাজে লাগে, ভিডিওর জন্য। ওকে, তো আমরা তো টেলিভিশন যখন দেখি একসাথে ছবিও দেখি একসাথে শুনি তো। আর এফএম বা ফ্রিকোয়েন্সি মডুলেশন এটা অডিওর জন্য কাজে লাগে। ওকে, অডিও এর জন্য। তাহলে মনে রাখবে যে টেলিভিশনের জন্য দুটো মডুলেশন লাগে, অ্যাম্পলিটিউড মডুলেশন সেটা ভিডিওর জন্য, আর ফ্রিকোয়েন্সি মডুলেশন অডিওর জন্য কাজে লাগে। ওকে, আচ্ছা নেক্সট আমাদের সেকশন, পরের সেকশনে চলে যাও। 11 কোশ্চেনটা দিয়েছে যে উপযুক্ত রশ্মি চিত্রের সাহায্যে লেন্স প্রস্তুতকারকের সূত্র প্রমাণ করো। এই গণনার জন্য কি কি অনুমানের সাহায্য নিতে হয়। তো অনুমানটা হচ্ছে এক পাতলা লেন্স, ঠিক আছে, পাতলা লেন্স আমি এখানে একটু লিখে রাখছি। আর 2 নম্বর হচ্ছে যে উভয় দিকের মাধ্যম একই, উভয় দিকে মানে লেন্সের যে উভয় দিকের মাধ্যম একই। আর 3 নম্বর হচ্ছে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স, ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স, বিরাট বড় লেন্স নেওয়া হয় না, ঠিক আছে। এই কয়েকটা তথ্যকে মনে রাখবে। কি বললাম, পাতলা লেন্স, উভয় দিকে মাধ্যমটা কি মানে লেন্সটা যেটা রয়েছে লেন্সের দুপাশের যে মাধ্যমটা, এই দিকটা ধরো বায়ু যদি হয় তো এই দিকটাও বায়ু হবে, ঠিক আছে। ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স মানে লেন্সটা ছোট, বিরাট বড় যদি লেন্স হতো তাহলে কিন্তু তার উন্মেষটাও লম্বাটা হতো, মানে এইখান থেকে যে এই যে ব্যাসটা এটাকে বলে উন্মেষ। তো এই 3টে তথ্য একটু মনে রাখবো তাহলেই চলবে। ওকে, এরপর আমাদের প্রমাণটা করতে হবে। তো এক কাজ করে একটা ছবি এঁকে নিচ্ছি, ছবিটা এখানেই আঁকছি প্রমাণটা করার জন্য। এটা ধরো একটা লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে বস্তুটা, এবিটা হচ্ছে বস্তু, ঠিক আছে। এখান থেকে রশ্মি গেছে, মানে অনেকগুলো রশ্মি গেছে, আমি একটাকে জাস্ট দেখাচ্ছি। এই তলে ফার্স্ট এখানে আসছে, এই দিকের মাধ্যমটা μ1 যার প্রতিসরাঙ্ক। আচ্ছা, এই ভিতরের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে μ3, ওকে, বা μ2 ধরছি, μ2। আর লাস্টের যে প্রতিসরাঙ্ক এটা হচ্ছে μ3। ওকে, আচ্ছা, এই প্রথম তলটা যে বক্রতার ব্যাসার্ধ সেটা আমি বলছি r1, আর দ্বিতীয় তলটা যে বক্রতার ব্যাসার্ধ r2। আমি কিন্তু অত লিখবো না, জাস্ট ছবিতে বোঝানো, তোমরা ছবিতেই বোঝাবে। এখন প্রথম তলটায় প্রতিসরণের জন্য এখান থেকে রশ্মিটা যেত সোজা এই জায়গাটায়, ঠিক আছে, অর্থাৎ এখানে সি বিন্দুতে ধরো প্রতিবিম্ব তৈরি করতো, কিন্তু পরিবর্তে কি করেছে, এই যে তলটা, এই তলটা আসার পর এখান থেকে সে এই জায়গাটা চলে এসছে। অর্থাৎ আমি বোঝার চেষ্টা করছি, এইখান থেকে এই জায়গাটা চলে এসছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? প্রথমে এই তলটা প্রতিসরণ হয়েছে, এই যে এই ফার্স্ট তলটা, তারপর এখান থেকে রশ্মিটা যেত, যদি এই দ্বিতীয় তলটা না থাকতো সোজা গিয়ে এই জায়গাটা, মানে কি এই এটা হচ্ছে বস্তু, তখন প্রথম তলের জন্য সিটা প্রতিবিম্ব, আর তারপর কি করেছে এইখানেতে প্রতিবিম্ব তৈরি করেছে, অর্থাৎ দ্বিতীয় তলে প্রতিসরণের পর সে আর ওইদিকে না গিয়ে এটা, তাহলে এই দিটা হচ্ছে দ্বিতীয় তলের জন্য, এটা তখন বস্তু, এইটা প্রতিবিম্ব, এটুকু খেয়াল রাখো। আচ্ছা, গোলীয় তলে প্রতিসরণের জন্য, গোলীয় তলে প্রতিসরণের জন্য, প্রতিসরণের জন্য গাউসের সূত্র থেকে পাই, গাউস ল, ঠিক আছে, গাউস ল থেকে পাই কি পাচ্ছি, প্রথম তলের ক্ষেত্রে, প্রথম তলের জন্য দেখো, প্রথম তলে কি আছে, এখানে এটা বস্তু, সিটা প্রতিবিম্ব, এটা বস্তু, তাহলে তার যে দূরত্ব, বস্তু দূরত্ব ইউ লিখবো, ঠিক আছে। আর সিটা হচ্ছে প্রতিবিম্ব, সিটা তখন প্রতিবিম্ব বা অসৎ বিম্ব বলতে পারো, অসৎ বিম্ব,
ওকে, তো এক্ষেত্রে আমি একটু লিখে রাখি, এটা ও বিন্দু, ও এ সমান ইউ, ও সি সমান V1, ও ডি সমান হচ্ছে ভি। ঠিক আছে, এই তথ্যগুলো লিখে রাখলাম। তাহলে প্রথম তলের জন্য দেখো, প্রথম তলে কে কে কাজ করছে, মিউ1 কাজ করছে, আর এখানে মিউ2 কাজ করছে। মানে প্রথম তল মানে হচ্ছে এই তলটা, দুটো মাধ্যম, একটা হচ্ছে এই দিকটা, এই তলটার বাঁ দিকটা হচ্ছে মিউ1, আর ডান দিকটা হচ্ছে এই দিকটাকে মিউ2 হিসেবে রাখবো, নট মিউ3, কিন্তু ওইটা এখন যায়নি। তাহলে দেখো মিউ1 মানে সূত্র যেটা আছে মিউ2 বাই ভি, আচ্ছা মিউ2 বাই কি আসছে, এটা বাই V1 মাইনাস মিউ1 বাই ইউ সমান, দেখো এইখানে আসছে মিউ2 মাইনাস মিউ1 বাই R1, এটা 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় তলের জন্য, দ্বিতীয় তলে তখন কি পাচ্ছি, তখন দেখো এই দ্বিতীয় তল আর 3 নম্বর মাধ্যম কাজ করছে, 2 নম্বর 3 নম্বর, তাহলে মিউ3 আর মিউ2 ব্যাপার আসছে। এখন দেখো এক্ষেত্রে এটা হচ্ছে বস্তু, সিটা বস্তু, সি বস্তু, আর ডিটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে ডিটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে অর্থাৎ মিউ3 বাই V2, মিউ3 বাই ভি মাইনাস মিউ2, অর্থাৎ এইটার ক্ষেত্রে 3 নম্বর মাধ্যম, আর প্রথমটা ক্ষেত্রে আমরা তখন 2 নম্বর মাধ্যমকে ধরবো, বস্তুটা তখন 2 নম্বর হিসাবে ছিল, মিউ2 বাই এখানে হচ্ছে V1। ঠিক আছে, মিউ3 বাই ভি মাইনাস মিউ2 বাই V1 সমান হচ্ছে মিউ3 মাইনাস মিউ2 বাই R2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ওকে, 1 আর 2 যোগ করে দাও, 1 প্লাস 2 যোগ করলে দেখো মিউ2 বাই V1 মাইনাস মিউ2 বাই V1 কেটে যাবে, পড়ে থাকছে মিউ3 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ। এখান থেকে দেখো মিউ2 মাইনাস মিউ1 বাই R1 প্লাস মিউ3 মাইনাস মিউ2 বাই R2। ঠিক আছে, যেহেতু উভয় পিরিয়ডের মাধ্যমটা একই, তাহলে মিউ1 সমান মিউ3 সমান 1 ধরে নাও, আর তখন মিউ2টাকে মিউ বসাও। ঠিক আছে, তাহলে বায়ু মাধ্যম তো লেন্সটা 4-5টা বায়ু, এটা হচ্ছে লেন্সটা। ওকে, তার 4-5টা বায়ু মানে এখানে ধরে নাও, তাহলে এখান থেকে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান মিউ2টা মিউ লিখবো, এটাকে 1 বাই R1 প্লাস 1 মাইনাস মিউ2টাকে মিউ লিখবো বললাম, মিউ বাই R2। এখানে একটা মাইনাস কমন নাও, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, এটা হচ্ছে এফ হয়, আর 1 বাই এফ, আর এটা মিউ মাইনাস 1 বাই R1 মাইনাস মিউ মাইনাস 1 বাই R2, তাহলে এটা হচ্ছে মিউ মাইনাস 1 1 বাই R1 মাইনাস 1 বাই R2, এটা মানে কি বললাম 1 বাই এফ, এই যে 1 বাই এফটাকে এখানে লিখছি। তাহলে এটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা। ঠিক আছে, লেন্স প্রস্তুতকারক ফর্মুলা, লেন্স প্রস্তুতকারক সূত্র, মানে এইটার সাহায্যে কোন একটা লেন্স বানানোর জন্য যে কতটা তার ফোকাস দৈর্ঘ্য হবে না হবে, তাকে কত বড় করবো না করবো, মোটামুটি এই সূত্রের সাহায্যে ক্যালকুলেট করে নেওয়া হয় আগে ভাগে, তারপর মেশিনের সাহায্যে সেটাকে কেটে নেওয়া হয়, কাজটাকে আমরা মেশিনের সাহায্যে কেটে নিই। ঠিক আছে, পারবে, এটা খুব সোজা একটা প্রমাণ। নেক্সট তারপর বলেছে যে প্রদত্ত রশ্মিচিত্র থেকে অবতল লেন্সের ফোকাস দূরত্বের মান গণনা করো। তোমরা এক কাজ করো, ছবিটা এঁকে ফেলো। ঠিক আছে, 11 বি, এখানে কোশ্চেনে দিয়েছে যে প্রদত্ত রশ্মিচিত্র থেকে অবতল লেন্সের ফোকাস দূরত্বের মান গণনা করো। তোমরা কাজ করো, উত্তল লেন্সের জন্য একবার আলোচনা করো, অবতল লেন্সের জন্য। এখানে এই একটা উত্তল লেন্স আছে, ঠিক আছে, এর ফোকাস দৈর্ঘ্য বলছে 20 সেমি, যেখানে এখান থেকে রশ্মি যাচ্ছে, দিয়ে এখান থেকে ফোকাস করার চেষ্টা করছে। যদি অবতল লেন্সটা না থাকতো, তাহলে সেই রশ্মিগুলো এই জায়গাটায় গিয়ে, ওকে, অর্থাৎ এই জায়গাটায় গিয়ে এই বিন্দুটা বি বিন্দুতে অসৎ বিম্ব তৈরি করতো, কিন্তু রশ্মিগুলো এই অবতল লেন্সটা থাকার জন্য তারা এখান থেকে প্যারালাল হয়ে গেছে। ওকে, মানে ইনফাইনাইট বা অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি করেছে। তাহলে এক কাজ করো, উত্তল লেন্সের জন্য, উত্তল লেন্সের জন্য কি করবো বলতো, আমরা এই উত্তল লেন্স থেকে এই যে প্রতিবিম্ব দূরত্বটা বার করে নেবো, এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব বার করে নেবো, তাহলে সেটাই এই অবতল লেন্সের জন্য বস্তু দূরত্ব হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখো ভি মানে হচ্ছে জানি না, আর ইউ মানে হচ্ছে -60 বসাবে, আর এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য F1 মানে হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, 1 বাই ভি মানে হচ্ছে 1 বাই ভি মাইনাস ইউ মানে হচ্ছে -60 সমান 1/20। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 বাই ভি সমান 1/20 মাইনাস 1/60 মানে হচ্ছে 3/20, 3/60 মাইনাস 1/60, 2/60 মানে 1/30, তাহলে এখান থেকে ভি সমান 30। তাহলে কি দাঁড়ালো, এইখান থেকে এই যে প্রতিবিম্ব দূরত্ব, এইখান থেকে এই যে প্রতিবিম্ব সেটা 30 সেন্টিমিটার পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে 30 এই উত্তল লেন্স থেকে, কিন্তু এইখানটা তো 10 বলে দিয়েছে, তাহলে অবতল লেন্স থেকে এই দূরত্বটা কত হবে, 20 সেন্টিমিটার হবে। ওকে, বোঝা গেল, অর্থাৎ এটা 10, এখানটা টোটালটা 30 পেয়েছি। তাহলে অবতল লেন্স থেকে জন্য, অবতল লেন্সের জন্য, অবতল লেন্সের জন্য এখানে ওইটা হচ্ছে বস্তু হিসেবে কাজ করবে। তাহলে ইউ সমান 30 মাইনাস 10 সমান 20 সেন্টিমিটার, আর তার ফোকাসটা F2টা জানি না, আর প্রতিবিম্ব দেখো প্রতিবিম্ব অসীমে গঠিত হচ্ছে, তাহলে ভি দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ইনফিনিটি, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান 1 বাই এফ
সূত্র থেকে ভিটা হচ্ছে ইনফিনিটি, ইউ মানে কত হচ্ছে 20 বসাও, সমান 1/f2। ঠিক আছে, তাহলে এখান থেকে f2 মানটা হচ্ছে দেখো -20 সেন্টিমিটার, মানে মাইনাসটা আসছে অবতল লেন্সে ফোকাস করে নেগেটিভ ধরায়, আর উত্তরটা পজিটিভ, কারণ উত্তলের ডান দিকে হয়, অবতলের বাঁ দিকে। অতএব অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে একটু। প্রথমে এটা বুঝবে যে এইখান থেকে প্রথম লেন্স, এটা L1 ধরো, আমি নাম দিচ্ছি এটাকে L1, এটা L2। ঠিক আছে, প্রথমেরটা উত্তল লেন্স, পরেরটা অবতল লেন্স। প্রথমেরটা হচ্ছে এর জন্য এটা হচ্ছে বস্তু দূরত্ব 60 সেন্টিমিটার, আর এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব বিটা বার করো, এই বি পর্যন্ত দূরত্ব ওই সূত্র থেকে, আর সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে। তারপর এইটা দেখো এর জন্য বস্তু হিসেবে কাজ করবে, দূরত্বটা বার করবে কি করে, এখান থেকে এটা 10 বাদ দেবো, কারণ এই দুটো লেন্সের মধ্যবর্তী ডিস্টেন্স 10। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে যেটা আছে 30, এখান থেকে হবে 20। আচ্ছা, এটারও উত্তর ভুল হয়েছে, 28 সেন্টিমিটার রয়েছে, 28 হবে না, 20 সেন্টিমিটার। ঠিক আছে, উত্তর ভুল আছে। নেক্সট, সুসংগত উৎস কাকে বলে? দেখো, সুসংগত উৎস মানে হচ্ছে যে দুটো উৎস যাদের মধ্যে দশা পার্থক্যটা সবসময় একই থাকবে, দশা পার্থক্য সবসময় একই থাকবে, মানে এর দশা বাড়লে ওর বাড়বে, এরও কমলে ওরও কমবে। ঠিক আছে, আর মনে রাখবে দুটো আলাদা আলাদা একই টাইপের লাইট সোর্স কিন্তু সুসংগত হয় না। একই মানে আলোক উৎস আমরা ওয়েভ ফ্রন্ট ডিভিশন বা অ্যামপ্লিটিউড ডিভিশন মানে বিস্তার ডিভিশন অথবা তরঙ্গমুখ ডিভিশনের মাধ্যমে সুসংগত বানিয়ে নিতে পারি, যেটা হচ্ছে ইয়ং এর দ্বিরেখাচ্ছিদ্র পরীক্ষার মাধ্যম, ফ্রেনেলের বাইপ্রিজম, তারপর যে লয়েড মিরর ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে দশা পার্থক্য সবসময় এক থাকবে, দুটো আলোক উৎস যাদের দশা পার্থক্য, দুটি আলোক উৎসের দশা পার্থক্য সর্বদা সর্বদা একই থাকবে। ঠিক আছে, একই থাকবে। ওই লিখে দিলাম, তোমরা বুঝে নেবে, অত ভালো করে লিখিনি, জাস্ট কোনো রকমের লেখাটা ছেড়েছি, শেষের দিক তো এরপর মানে তাড়াহুড়ো লাগছে, শেষ করতে হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় অন্ধকার ও উজ্জ্বল পটি গঠনের শর্তগুলি প্রতিষ্ঠা করো। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, ধরো এই একটা সুসংগত উৎস S1, এই একটা সুসংগত উৎস S2, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে D। ঠিক আছে, তো এখান থেকে একটা আলোক উৎস যাচ্ছে, ওকে, এই জায়গাটা মিট করবে, আর এখান থেকেও একটা যাচ্ছে, তো স্পষ্টতই বুঝতে পারছো এই জায়গাটা P তে গিয়ে মিট করবে। ওকে, তো খেয়াল করো এই যে রাস্তাটার থেকে এই রাস্তাটা একটু বেশি আছে না, তাহলে এদের মধ্যে একটা পথ পার্থক্য আছে। তো আমি ধরে নিচ্ছি এইখানে যে তরঙ্গটা আছে তার জন্য যে, আর এর জন্য y2, মানে এ যখন P বিন্দুতে গিয়ে পৌঁছাবে তার জন্য যে কণার সরণ হবে y1, আর এ যখন P বিন্দু থেকে পৌঁছাবে কণার যে সরণ হবে y2। ঠিক আছে, P তে কণার সরণ S1 এর জন্য আমরা লিখতে পারি y1 সমান, এটাকে লিখতে থাকো a সাইন অফ, বিস্তারটা জাস্ট এইভাবে লিখছি, বিস্তারটা একই, এ সাইন অফ, জাস্ট দশা পার্থক্যটা একটু আলাদা থাকবে, এ সাইন ওমেগা টি। আর S2 এর জন্য y2 টাকে লিখছি এ সাইন অফ ওমেগা টি মাইনাস এক্স প্লাস ডেল্টা। ঠিক আছে, এইভাবে লিখছি, এটা ওমেগা টি মাইনাস এক্স বা ওমেগা টি মাইনাস কে এক্স, আর এটাকে লিখছি ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা। হালকা দশা পার্থক্য আছে যেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এদের সুপারপোজ করলে এখানে উপরিপাতিত হলে লব্ধি সরণের যে বিস্তার, পি তে কণার মাধ্যমে যে কণা তার উপর পড়লে যেটা বিস্তার হবে আর কি, কণার লব্ধি সরণের বিস্তার y ইকুয়াল টু y1 প্লাস y2। তো সেক্ষেত্রে দেখো y1 প্লাস y2 দুটোকে যোগ করে দাও, a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এ সাইন বিস্তারটা প্রায় একই থাকতে হবে, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা। এখানে একটা দশা পার্থক্য রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে কমন নিচ্ছি, হাফ দিয়ে গুণ করে 2 গুণ করছি, তো দেখো সাইন সি প্লাস সাইন ডি, এখানে একটা ফর্মুলা আছে, সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন হাফ সাম, মানে এইটা ইন্টু 2 কস হাফ ডিফারেন্স, এইভাবে পড়বে। অর্থাৎ 2 সাইন হাফ সাম মানে যোগফল বাই 2 ইন্টু 2 কস হাফ ডিফারেন্স মানে বিয়োগফল বাই 2। তাহলে 2a সাইন অফ, যোগ করলে দেখো ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স, এটা ডবলটাকে 2 দিয়ে ভাগ করলে, আর এইখানে পড়ে থাকছে ডেল্টা বাই 2, এটাকে প্লাস করে দিচ্ছি ইয়ে করে মানে কমন নিয়ে, ইন্টু কস হাফ ডিফারেন্স মানে হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করলে পড়ে থাকছে দেখো কস ডেল্টা বাই 2। ঠিক আছে, হ্যাঁ বিয়োগ করলে এটা আসছে, কস মাইনাসকে গিলে নেয়, তাহলে এখান থেকে 2a কস
ডেল্টা বাই টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা বাই টু। ওকে, তো এই যে মানটা অর্থাৎ এটাকে আমরা লিখছি a1 সাইন অফ, এটা ওয়াই এর মানটা ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা বাই টু। ওকে, তো এই যে মানটা a1 এর মানটা খেয়াল করো, a1 মানে হচ্ছে 2a cos ডেল্টা বাই টু। ঠিক আছে, 2a cos ডেল্টা বাই টু। তাহলে কি বুঝলাম, এটাতে দেখো কোনো এক্স ওয়াই টার্ম নেই, এক্স বা টি কিছু টার্ম নেই, মানে এটা কিন্তু একটা স্থির তরঙ্গের মতো কাজ করছে, বাট এটা বিস্তারটা জাস্ট, এটাই বিস্তার। আর এটা একটা তরঙ্গ, দেখো ওমেগা টি এক্স সবই রাশিমালা আছে, তারপর টাইম অপেক্ষক তারপর যে অবস্থান অপেক্ষক সবই আছে, মানে এটা এইখানটা গিয়ে একটা যে বিস্তার মানে থাকলেই সেটা হচ্ছে আই প্রপোর্শনাল টু a1 স্কয়ার। তার মানে বিস্তার চেঞ্জ হওয়া মানে হচ্ছে তীব্রতা চেঞ্জ হবে, ঠিক আছে, বা প্রাবল্য চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে মনে রাখবে এই যে প্রাবল্যটা কখন জিরো হবে কখন ম্যাক্সিমাম হবে, আমি এরপর বাকিটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশন চলে এসছে। আচ্ছা, এরপর এই জায়গাটা মুছে দিয়ে আমি একটু লিখছি যে গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা আলোর ক্ষেত্রে তো আর বিস্তার ভাববো না, শব্দের ক্ষেত্রে যেমন বিস্তার ভাবি, আলোর ক্ষেত্রে তীব্রতা ভাববো। তো সেটা হচ্ছে বিস্তারের বর্গের স্কয়ার। ঠিক আছে, ব্যতিচারের জন্য তাহলে এটা যেখানে ম্যাক্সিমাম, আইটা সেখানে ম্যাক্সিমাম, এ জিরো হলে আইটা জিরো। সেক্ষেত্রে এই যে 2a1টা কি পেয়েছি, a1 তো 2a cos ডেল্টা বাই টু। তো এই যে cos এর মানটা আমাদেরকে ম্যাক্সিমাম হতে হবে, cos কখন ম্যাক্সিমাম, জিরোটা হয় 2 পাই 4 পাই 6 পাই, তার মানে ডেল্টা বাই টু বা cos ডেল্টার মান আমি এইভাবে লিখছি, ডেল্টার মানটা অবশ্যই মানে পথ পার্থক্য যে মানটা সেটা অবশ্যই 2 ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক। ঠিক আছে, এটা গঠনমূলক ব্যতিচারের জন্য, মানে ল্যামডা বাই টু ইন্টু 2n এই টাইপের, অর্থাৎ n ল্যামডা। ওকে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য সেক্ষেত্রেও দেখো লিখছি, আচ্ছা এখানটা একটু মুছে দিই। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য সেক্ষেত্রে এই কসটার মানটা জিরো হতে হবে। কস কখন জিরো হয়, পায়ের যে অযুগ্ম গুণিতক গুলো সেগুলোতে জিরো হয়, তাহলে সেক্ষেত্রে ডেল্টার মানটা আসবে অযুগ্ম গুণিতক অফ ল্যামডা বাই টু। ঠিক আছে, এইটা লিখে দেবে, শুধু এইটুকু হলেই খতম। ওকে, মেন হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনটাকে আনা, তারপরে এই দুটো তথ্য আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা একটা তরঙ্গ যাচ্ছে, একটা তরঙ্গ যাচ্ছে। নেক্সট, শেষের দিক প্রায়। আচ্ছা, সি এরটা অথবা তার একটা দিচ্ছে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা 800 ন্যানোমিটার 600 ন্যানোমিটার দুটি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি আলোক রশ্মি ব্যবহার করা হলো এবং 1.4 মিটার দূরে অবস্থিত একটি পর্দার উপর ব্যতিচার ঝালর উৎপন্ন করা হলো। আচ্ছা, যদি কি বলেছে, যদি ছিদ্রের মধ্যে ব্যবধান 0.28 মিলিমিটার হয় তবে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে কত দূরত্বে দুটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা গঠিত উজ্জ্বল পট্টি সমাপতিত হবে। ধরো দুটো আলোক উৎস, ঠিক আছে, S1 তরঙ্গ যখন পড়ছে তখন আমি হচ্ছে এটার ব্যতিচার ঝালরের যে পর্দাটা, তো সেখান থেকে এইটা হচ্ছে এরকম। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এই S1 S2 ইয়েটা থেকে ল্যামডা 1 তরঙ্গের জন্য এটা হচ্ছে ল্যামডা 1 তরঙ্গের জন্য, আর যখন ল্যামডা 2 তরঙ্গ তখন ধরে নাও যে এই তরঙ্গটা যেহেতু ল্যামডা 1টা এখানে কি দিয়েছে, ল্যামডা 1টা হচ্ছে 800 ন্যানোমিটার, ঠিক আছে, ল্যামডা 2টা হচ্ছে 600 ন্যানোমিটার। তো আমরা কি জানি বিটার মানটা ডিপেন্ড করে ল্যামডা ডি বাই ডি। ঠিক আছে, তাহলে ল্যামডা বাড়লে বিটা বাড়বে, মানে প্রথমটা ক্ষেত্রে তরঙ্গগুলো মোটা হবে আর দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্যটার জন্য ওই তরঙ্গগুলো সরু হবে। দেখো, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি লিখছি এইভাবে। ওকে, অর্থাৎ এই জায়গা করে একটু সরু করে দিচ্ছি, দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে কেন্দ্র আছে, মানে এইখানটা করে ধরো কেন্দ্র। ঠিক আছে, এটা এরপর বলেছে দেখো এই যে মাথাগুলো এরও মাথা যদি একই লাইন বরাবর চলে আসে আর কি, ধরো এইখানটাতে এসছে, তো মাথাগুলো একই লাইনে আসা মানে হচ্ছে সমাপতিত হয়, বা এই যে পদপাত গুলো এইগুলো যদি একই লাইনে আসে তখন সমাপতিত হয়, কিন্তু সব ক্ষেত্রে তো হবে না, কিছুটা দূরে দূরে হবে। কখন হবে, ধরো এই বিন্দুটাতে সমাপতিত হলো, তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি লাল কালারের যেটা সেটা আলাদা একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য লিখেছি, তো সেক্ষেত্রে আমি ধরছি এন সংখ্যক তরঙ্গ মানে বিটা 2 লিখলাম, অর্থাৎ এন সংখ্যক এখানে ব্যতিচার ঝালরের পর একটা জায়গায় মিটেছে। আর কালোটার জন্য আমি লিখছি দেখো মানে আলাদা একটা তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমি ধরেছি এম সংখ্যক বিটা 1। বোঝা যাচ্ছে কথাটা, মানে এর একটা পটি দুটো পটি তিনটে পটি করে এম সংখ্যক পটি, প্রত্যেকটা যে ঝালর প্রস্থ বিটা। ওকে, তাহলে তত্ত্ব এখান থেকে এই যে দূরত্বটা দুটোর ক্ষেত্রে সমান হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি একটু যে ল্যামডা 1 ও ল্যামডা 2 তরঙ্গের জন্য
তরঙ্গের জন্য সম আপতিত অঞ্চলে আমরা লিখতে পারি যে এক্সটা সমান, মানে এটা ধরো ও বিন্দু, কেন্দ্রীয় উজ্জ্বলপটে ও থেকে এই যে দূরত্বটা এর ক্ষেত্রেও যা এর ক্ষেত্রেও তাই, মানে এর ক্ষেত্রে ধরো আমি বলে যে 10টা তরঙ্গ তৈরি করেছে, এর ক্ষেত্রে বলে 8টা তৈরি করেছে। যে মোটা হবে তার ক্ষেত্রে কম তৈরি করবে। তাহলে এম বিটা 1 সমান এন বিটা 2, এর এমটার সংখ্যা ওর এনটার সাথে সুপারইম্পোজ করছে, ঠিক আছে। তো তাহলে এম ইন্টু বিটা 1 মানে হচ্ছে 800 ন্যানোমিটার সমান এন ইন্টু 600 ন্যানোমিটার। তাহলে এখান থেকে এম বাই এন সমান 6/8 3/4 সমান 3k বাই 4k। তাহলে আমি এভাবে ধরে নিচ্ছি এমটা 3k আর এনটা হচ্ছে 4k। ওকে, এটা ধরে নিলাম। এরপর কি জানতে চেয়েছে, তো যে কোনো একটাতে এই যে সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটাতে এম বিটা 1 এর মানটা বসাও, এক্স যেখানে সুপারইম্পোজ করবে, তাহলে এম এর মান বসিয়ে দাও 3k, মানে 3 ইন্টু বসাবে, ঠিক আছে। কে এর মান আর লিখছি না, 1 ধরে নাও। বিটা 1 করার জন্য হবে ল্যামডা 1 ডি বাই ডি, তার মানে 3 ইন্টু ল্যামডা 1টা কার জন্য বসাবে, 800 এর জন্য, 800 ইন্টু 10⁻⁹ ন্যানোমিটার থেকে ডিটা বলে দিয়েছে, দেখো ডি আর ছোট হাতের ডি এর মান দিয়ে দিয়েছে। একটা হচ্ছে 1.4 মিটার, এটা 0.28 মিলিমিটার। লিখে দিই একটু, ছিদ্র দ্বয়ের মধ্যে দূরত্ব ছোট হাতের ডি মানে 0.28 মিলিমিটার, আর বড় হাতের ডি মানে এখান থেকে এই যে দূরত্বটা এটা দিয়েছে 1.4 মিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিটা হচ্ছে 1.4 মিটার, এটা হচ্ছে 0.28 মিলিমিটার থেকে মিটার করে নাও, এটা ক্যালকুলেট, ঠিক আছে। 1.2 মিলিমিটার দূরত্ব মানে এখান থেকে 1.2 মিলিমিটার। কি বুঝবে তাহলে তোমরা তোমরা ধরে নেবে যে ধরি প্রথম তরঙ্গের এম সংখ্যক তরঙ্গের মানে ব্যতিচার ঝালের সাথে দ্বিতীয় তরঙ্গের জন্য এন সংখ্যক, একটা এম সংখ্যক একটা এন সংখ্যক, ঠিক আছে, ব্যতিচার ঝালর একে অপরের উপর সুপারইম্পোজ করেছে। তো তাহলে এইখান থেকে যেখানে সুপারইম্পোজ করেছে সেখানটা দূরত্বটা দুটোর ক্ষেত্রে একই, এটা এম বিটা 1 এন বিটা 2, সেখান থেকে এম এর মানটা বার করে এখান থেকে এটা ক্যালকুলেট করবে, ঠিক আছে। যদি এম টাকে ধরো তাহলে এম বিটা 1 এর জন্য ধরবে, এন টাকে ধরলে এন বিটা 2 এর জন্য ধরবে, বিটা 2 মানে হচ্ছে ল্যামডা 2টা দেখো 600 ধরবে। ওকে, এই হচ্ছে ক্যালকুলেশন। দেখো এটা একটা পিএন সংযোগ ডায়োড, এই দিকটা পি প্রান্ত, এটা এন প্রান্ত। পি প্রান্তে দেখো এইগুলো হচ্ছে হোল, ঠিক আছে, এটা হচ্ছে হোল, আর এইগুলো হচ্ছে ইলেকট্রন। ওকে, এখন দেখো যে পি প্রান্তে কি ঘটে, তোমরা জানো পি প্রান্তে কি করে তৈরি করে। একটা ধরো সিলিকনের সাথে আমি একটা বোরন পরমাণুকে যদি ডোপিং করি, তাহলে সিলিকনের চারপাশে চারটে ইলেকট্রন আছে, তার 14 ইলেকট্রন হয়, তো তাহলে লাস্ট কক্ষে 4টে, বোরনের থাকে 3টে, বোরনের 3টে থাকার জন্য একটা ধরো এটা একটা, এইভাবে তারা 3টে পেয়ার তৈরি করে। কিন্তু চতুর্থ নম্বর পেয়ারটা তৈরি করতে গেলে তাকে একটা ইলেকট্রন লাগবে, মানে বোরনের 3টে ইলেকট্রন আছে, 4টে করতে হবে। সে কি করবে, এইখান থেকে একটা ইলেকট্রনকে এখানে টেনে নেবে, মানে এই ক্রিস্টাল, এটা একটা ধরো সিলিকন ক্রিস্টাল, এই ক্রিস্টাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নেওয়ার জন্য এই জায়গাটায় দেখো একটা এখানে কে এ তো দান করছে ইলেকট্রনটা, মানে অ্যাকচুয়ালি সিলিকন ক্রিস্টাল থেকে বোরন এখানে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। যে এই ইলেকট্রন নিয়ে নিচ্ছে বোরন, তাহলে সে কি করছে, সে তো ইলেকট্রন নিচ্ছে, তাহলে বোরন এখানে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে না, এ তখন হয়ে যাচ্ছে গ্রহিতা, ঠিক আছে। তো হোল যেটা তৈরি হচ্ছে সেটা এখানে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে, দিয়ে ইলেকট্রনটা এখানে চলে আসছে, আর ইলেকট্রন চলে আসার জন্য বোরন তখন গ্রহিত আয়নে পরিণত হচ্ছে এবং নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। তাহলে এখানে নেগেটিভ আয়নগুলোকে গ্রহিত মনে রাখবে, দাতা আর গ্রহিত আয়নগুলো কিন্তু ফিক্সড, ওরা কিন্তু চলাচল করতে পারে, চলাচল করবে কে, ইলেকট্রন আর হোল, ঠিক আছে। এখন এটা কোনো বায়াস দিইনি, এরপর আমি সম্মুখ বায়াস দিচ্ছি। সম্মুখ বায়াস মানে হচ্ছে এই পি প্রান্তের সাথে ব্যাটারি পজিটিভকে যুক্ত করবো, মনে রাখার উপায়, পজিটিভের পি আর নেগেটিভের এন, এটাকে মনে রাখবে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভ কি করবে, হোলগুলো তো পজিটিভ আধান, তাকে এই হোলগুলোকে এইদিকে ঠেলবে, এই হোলগুলোকে এই যে হোলগুলোকে ঠেলবে, বাকি ইলেকট্রনগুলোকে এইদিকে নেগেটিভ প্রান্ত তাকে ওইদিকে ঠেলবে, ঠিক আছে। ফলে এরা কাছাকাছি চলে আসবে, এই যে এখানে একটা ডিপ্লেশন লেয়ার অলরেডি কিন্তু তৈরি হয়ে যায়। সেটা কিভাবে তৈরি হয় এটা একটু এঁকে দেখাবে। সেটা হচ্ছে যে এরা ব্যাপনের জন্য, মানে ওই যে অর্ধপরিবাহী ডায়োডটা ব্যাপনের জন্য ছোটাছুটি করতে করতে কিছু ইলেকট্রন হোল মিলে গিয়ে হোল যুগ্ম তৈরি করতে করতে তারা ধ্বংস হয়ে যায়। তো সেই জায়গাগুলো শুধুমাত্র আমি তখন দেখাচ্ছি, এই জায়গাগুলোতে আর হোল বা ইলেকট্রন থাকবে না, শুধু আয়নগুলো পড়ে থাকবে এই জায়গাগুলো, ঠিক আছে। এটা মানে সংযোগের আগেই তৈরি হয়ে যায়। এরপর তারা এই দিক থেকে আমাদের যে ব্যাটারি ভোল্টেজ দেওয়ার জন্য এখান থেকে ইলেকট্রন ছুটে আসার চেষ্টা করবে, এখান থেকে ইলেকট্রন ছুটে আসার চেষ্টা করবে, হোল এই যে হোলগুলো রয়েছে এরা ছুটে যাওয়ার চেষ্টা করবে, দিয়ে এই বেদটাকে আরো কমিয়ে দেবে। ওকে, এটা সম্মুখ বায়াস। বিপরীত বায়াসে উল্টোটা হয়, বিপরীত বায়াসের ক্ষেত্রে আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি, এটা সম্মুখ বায়াসে, ঠিক আছে। আচ্ছা, বিপরীত বায়াসের ক্ষেত্রে কি করে রাখবো একবার ফের মুছে দিচ্ছি। তো বিপরীত বায়াসে দেখো এই পি প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তটা যুক্ত হয়, এইদিকে পজিটিভ প্রান্ত, ঠিক আছে, উল্টোটাও যুক্ত হয়। তো পি প্রান্তে নেগেটিভ যেহেতু যুক্ত আছে, হোলগুলোকে এইদিকে টেনে নেবে, সমস্ত হোলগুলোকে এইদিকে টেনে নেবে, তাহলে এই জায়গাগুলো কোনো হোল থাকছে না। আর ইলেকট্রনগুলো এই এন প্রান্ত, মানে এই দিকটা এন প্রান্তের সাথে পজিটিভ যুক্ত হয়েছে, তাহলে পজিটিভ ইলেকট্রনগুলো নেগেটিভ আধান এইদিকে টানতে থাকবে, ফলে ইলেকট্রনগুলো এইদিকে ছুটে আসবে, ঠিক আছে। কিন্তু এই আয়নগুলো এক জায়গাতেই থাকবে, ফলে কি হবে, এই জায়গাগুলো ইলেকট্রন হোল প্রায় তৈরি হবে না, অনেকটা গ্যাপ রয়ে যাবে, অর্থাৎ এই যে ব্যান্ড গ্যাপটা বেড়ে যাবে। তাহলে মনে রাখবে নিঃশেষিত অঞ্চল
বেড়ে যায়, ফলে কারেন্ট ফলো করে না। নিঃশেষিত অঞ্চল বেড়ে যায়। ওকে, এটা বুঝে নেবে। আর সম্মুখ বায়াসের ক্ষেত্রে আর ঠেলতে থাকে, ফলে নিঃশেষিত অঞ্চলটা কমে যায়। এটা একটু ভালো করে ছবি এঁকে বোঝাবে। ওকে, থিওরিটিক্যাল কোশ্চেন, এমন কিছু কঠিন নাই। মেন কোশ্চেন গুলো পেরিয়ে গেছে, দেখো এরপর ছোট ছোট কোশ্চেন আসছে। আচ্ছা, ওইটাই জানতে চাইছে যে সম্মুখ বায়াসের ক্ষেত্রে বা মুখ্য বায়াসে নিঃশেষিত অঞ্চল কমে, আর বিপরীত বায়াসে বাড়ে। বিপরীতের ব বেড়ে যাওয়ার ব মনে রাখার উপায় আছে, ঠিক আছে। ওকে, নেক্সট পরের কোশ্চেন 12 বি। এটি পিএন সংযোগ ডায়োডে আইভি বৈশিষ্ট্যমূলক লেখচিত্র অঙ্কন করো, তাকে জেনারেল বিভব চিহ্নিত করো। এটা হচ্ছে আইভি লেখচিত্র। ওকে, এটা এইদিকে ভি, এইদিকে আই। প্রথমে ভোল্টেজটা একটা নি ভোল্টেজের উপরে জোর বাড়তে থাকে, আর এইদিকে বিপরীত বায়াস, ঠিক আছে। বিপরীত বায়াসে অল্প কারেন্ট পাওয়া যায়, তারপরে এই যে জেনারেল ভোল্টেজ যেটা, সেখান থেকে হু করে বাড়তে থাকে। এটা হচ্ছে ভি জেড, এটা হচ্ছে জেনারেল ভোল্টেজ। ওকে, জেনারেল ভোল্টেজ, ঠিক আছে। তাহলে মনে হবে সম্মুখ প্রবাহে প্রথমে একটু কষ্ট হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, তারপর হুস করে কারেন্টটা বাড়তে থাকে। আর বিপরীত বায়াসে প্রায় পাওয়া যায় না বলেই চলে। নিঃশেষিত অঞ্চলে বেড়ে যাওয়ার জন্য তারপর জেনারেল ভোল্টেজ যখন একটা বিশেষ ভোল্টেজকে ব্রেকডাউন করে, তখন প্রচুর কারেন্ট পাওয়া যায়। ওকে, নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, সিএফটা। আচ্ছা, সিএর কোশ্চেনটা অ্যান্সার এখানেই দিচ্ছি। যে বলেছে অর্ধপরিবাহী ডায়োড ভার্সেস তাপীয় ডায়োড, ঠিক আছে, কোনটা বেশি সুবিধাজনক। এখানে অবশ্যই বলে রাখি অর্ধপরিবাহী ডায়োডটা বেশি সুবিধাজনক। অর্ধপরিবাহী ডায়োডের আকারটা কম, আকার ছোট, ঠিক আছে, হালকা। যেহেতু এটা সলিড মানে ক্রিস্টাল আকারে আছে, তাই পড়ে গেলে বা নড়াচড়া করলে ভেঙে যাওয়ার চান্সটা অতটা থাকে না, ভাইব্রেশন সহ্য করে নিতে পারে। অর্থাৎ এখানে ক্রিস্টাল আকারে আসে, তো ক্রিস্টাল আকারে আসে। আর হচ্ছে তাপীয় সহ্য করতে পারে, তাপীয় ভাইব্রেশন সহ্য করে নিতে পারে। যেহেতু আকারে অনেক বড়, কাঁচের তৈরি হয়, ফিলামেন্টের সাহায্যে গরম করতে হয়, ফলে তার প্রচুর হিট লস হয়, মানে তার যে ক্ষয় বা অপক্ষয় সেটা তাপীয় ডায়োডের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু অর্ধপরিবাহী অত ভোল্টেজ লাগে না, ফলে তড়িৎ লসটা অতটা হয় না। তো এনপিএন বর্তনীর সাধারণ নিঃসারক সি মোডের একটা ট্রানজিস্টর বর্তনী আঁকতে দিয়েছে। সি মানে এটা এমিটার জাংশন, ঠিক আছে। এমিটার জাংশনে কারেন্ট বেরিয়ে আসছে, আই এইদিকে কালেক্টরে কারেন্ট ঢুকছে, বেসে কারেন্ট ঢুকছে, ঠিক আছে। তো এইখানে যে ইনপুটের যে ভোল্টেজটা দেওয়া হয়, এটা ইনপুট, এই দিকটা ইনপুট, আর এই দিকটা হচ্ছে আউটপুট। এরপর খুব তাড়াহুড়ো করে শেষ করছি, অনেকক্ষণ ধৈর্য ধরছিল, আর ধৈর্য ধরছে না, খিদেও লেগেছে। তো যেখানে ছবি নোংরা লাগছে আর কি ছবিটা। তো এই দিকটা কালেক্টরে যে অপারেট করার জন্য যে ভোল্টেজটা দেওয়া হয়েছিল ভিসিসি, আর এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স কালেক্টর সাথে এমিটার, সেটা হচ্ছে ভিসিই। এখানে যে ভোল্টেজ ডিফারেন্স ভিবিই, আচ্ছা, বেসের সাথে এমিটারের যে ভোল্টেজ, এগুলো এটা হচ্ছে ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। ওকে, এটা এন পি, এন প্রান্ত। ওকে, এটা হচ্ছে ভূমি। তো এই হচ্ছে মোটামুটি সার্কিটটা, একটু ভালো করে আঁকতে পারবে। এটা সবাইকার জন্য কমন কোশ্চেন, মানে সবাই এটা আঁকবে, এটা আশা করছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা সার্কিট। পরে যখন বিবর্ধনের ব্যাপার থাকবে, যে বিবর্ধক হিসেবে কি করে কাজ করে, এখানে একটা ক্যাপাসিটর যুক্ত হবে, তার সাথে ইনপুট সিগন্যাল যুক্ত হবে। একইভাবে এইদিকে একটা ক্যাপাসিটর যুক্ত করবো, একটা আউটপুট সিগন্যালটা মাপবো, ঠিক আছে, সেই জিনিসটা। এরপর কি বলেছে, তার ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র আঁকো। ও, তাহলে এটা আঁকতে হবে। আউটপুট লেখটা হচ্ছে এরকম, ভিসিসি যত বাড়ছে, এই জায়গাটা কাট অফ রিজন, IB1, IB0, IB1, বিভিন্ন আইবির ভ্যালু বাড়ার সাথে সাথে কারেন্টটা এইদিকে বাড়ছে, ঠিক আছে। IB4, এটা 3। ওকে, তো কারেন্ট গুলো বাড়ছে, অবশ্যই এটা বেশি, IB4 গ্রেটার দেন IB3 গ্রেটার দেন ডট করে IB0, ঠিক আছে, এদের থেকে গ্রেটার দেন এগুলো সব। ওকে, তো এটা হচ্ছে আউটপুট লেগটা। আর ইনপুট লেগটা আঁকার জন্য ইনপুট লেগটা হচ্ছে আমাদের, তো আইসির সাথে ভিসিই যে লেখচিত্র, ওখানে আউটপুট যে সমীকরণটা আছে ভিসিসি, যদি কারচফে ভোল্টেজ সূত্র অ্যাপ্লাই করে ভিসিই প্লাস আইসি ইন্টু RL, তো এই সমীকরণ থেকে গ্রাফটা আঁকলে এরকম গ্রাফটা আসবে। এখন দেখো, এটা হচ্ছে কাট অফ রিজন, এই দিকটা হচ্ছে সম্পৃক্ত রিজন। ওকে, আর এই হচ্ছে আইবি গুলো মান, এই উপর দিকে যত যাচ্ছে তত আইবির মানগুলো বাড়তে থাকছে, ঠিক আছে, বাড়ছে। তো এটা হচ্ছে আউটপুট লেগ। আর ইনপুট লেগটা হচ্ছে ভিবিই সাথে আমরা আইবির যে গ্রাফটা প্লট করবো, সেটা অনেকটা এরকম। আমি এখানে ছোট করে এঁকে দিচ্ছি, ভিবিই। ওকে, এই দিকে হচ্ছে আইবি। ভিসিটা তখন ফিক্সড, এখানে মনে হবে ভিসিটা ফিক্সড। তো ভিসি বিভিন্ন মানের জন্য আমরা এরকম গ্রাফ পেতে থাকবো, এইদিকে নতিগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। V1, V2, V3, এই ভিসি যে বিভিন্ন মানের জন্য। ওকে, এই হচ্ছে গ্রাফগুলো, একটু ভালো করে আঁকবে। এটা আউটপুট, এটা ইনপুট, এটা ইনপুট। ওকে, এবার শেষ করতে হবে। নেক্সট কি বলেছে, আউটপুট ইনপুট বৈশিষ্ট্য একটি বর্তনী চিত্রের মাধ্যমে বিভব নিয়ন্ত্রক হিসাবে জেনারেল ডায়োডের কার্যনীতি ব্যাখ্যা করো। ও, এখনো দুটো কোশ্চেন আছে। এই জায়গাটা অস্থির ইনপুট সিগন্যালটা প্রয়োগ করা হয়, বিপরীত বায়াসে রাখা হয় জেনারেল ডায়োডটাকে, দিয়ে এই রাখ করছে সুস্থির, এটা হচ্ছে সুস্থির আউটপুট সিগন্যালটাকে মাপা হয়। এবং এর যে গ্রাফটা, ঠিক আছে, কি হয় গ্রাফটা, আইপি গ্রাফটা তো মনে আছে, আইপি গ্রাফটা।
তো এই জায়গাটা হুস করে ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা বাড়ে, কিন্তু এইখানটা আস্তে আস্তে বাড়ে এবং বাড়েই না বলেই চলে জিরো কারেন্ট, কিন্তু এই জায়গাটা এসে ব্রেকডাউন করে। এই যে ভোল্টেজ যখন চলে যাচ্ছে এখান থেকে একটুখানি যদি ভোল্টেজটা চেঞ্জ করি কারেন্টটা প্রচুর চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি কারেন্টটা চেঞ্জের সাপেক্ষে ভোল্টেজ চেঞ্জটা খুবই কম। তো এর সাপেক্ষে আমরা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে এটাকে ব্যবহার করি। ভি এইদিকে আই, ঠিক আছে, এইদিকে আই, এইদিকে ভি। তো ভোল্টেজটা প্রায় স্থির থাকে, এইদিকে প্রায় স্থির থাকে, তারপর নেমে যায়, ঠিক আছে। এই জায়গাটা ভোল্টেজটা প্রায় রেগুলেট হিসেবে কাজ করে, এরা করছে যে ভোল্টেজটা সেটা সুস্থির ভোল্টেজ হিসেবে কাজ করে। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, সৌরকোষে কেন সাধারণত গ্যালিয়াম আর্সেনাইড সংকর ধাতু ব্যবহার করা হয়? এই কোশ্চেনটা আরো একবার দুবার এসেছিল আমাদের মডেল পেপার 1, 2 অথবা 3-তে। তোমরা স্ক্রিনেও একটু লেখাটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়ে নেবে, কয়েকটা কারণ আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তার মধ্যে কয়েকটা হচ্ছে যেমন 12 অর সি গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার এর কারণ সৌরকোষে এর কার্যকারিতা খুব দ্রুত কাজ করে। এর যে ব্যান্ড গ্যাপ এনার্জি, ঠিক আছে, ব্যান্ড গ্যাপ এনার্জিটা এমনই মান আছে যেটার জন্য মানে জাস্ট ততটুকুই মান যতটুকু সূর্যরশ্মি আলোক পড়লেই সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোতে পারে, সেইটুকুই মান। 3 নম্বর হচ্ছে স্থায়িত্ব অনেক বেশি, দ্রুত কাজ করে। 3 নম্বর হচ্ছে স্থায়িত্ব অনেক বেশি, ঠিক আছে। এর কর্মদক্ষতা অনেক বেশি। 4 নম্বর হচ্ছে কর্মদক্ষতা অনেক বেশি। এগুলো একটু ভালো করে পড়বে, যে একটু লাইট পড়লে একটুর জন্য ইলেকট্রন বার করতে পারে, এমনটা নয় যে প্রচুর লাইট ফেলা হলো তারপর ইলেকট্রন বেরোলো, সেমনটা নয়, ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়বে, আর এগুলো একটু স্ক্রিনে দিয়েও দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আজকের ভিডিওর জন্য আমরা একটু আগেই বলেছিলাম যে একটা সিক্রেট উন্মোচন করবো, সেটা হচ্ছে এই বোতলটা। এটা নয়, কিন্তু সেটা নয়, আসলে এতটাই ঠান্ডা লেগেছে, এতটাই গলা বসে গেছে এবং ব্যথা করছে যে এই জোয়ানের প্যাকেটটা, এখানে কোনো আমি স্পন্সরশিপ দেখাচ্ছি না, এটা আবার কি স্পন্সরশিপ, এটা কি টাকা দেবে, জাস্ট এটা হচ্ছে এই প্রায় কতগুলো শেষ করেছি দেখো, এইখান পর্যন্ত ছিল জোয়ানগুলো, এতটা ছিল না, 1 আঙুল জোয়ান পুরো শেষ চিবুচ্ছি, আর তোমাদের জন্য কথা বলে আছি, না হলে এত কাশি হচ্ছে, এডিটিং করে তো ওই কাশিগুলো কেটে দিয়েছি, তো এত কাশি হচ্ছে যে তার জন্য বলা হচ্ছে জয় জোয়ানের জয়। এই জোয়ানের বোতলই হচ্ছে তোমাদের ভিডিও তৈরি একমাত্র কারখানা ছিল আজকে, বুঝলে। আর অবশ্যই এত কষ্ট করে ভিডিও বানালাম, রেকর্ড করলাম, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আমাদের এই চ্যানেলে আপাতত 2nd সেমিস্টার আর আমাদের 4th সেমিস্টার, ঠিক আছে, এই দুটো ভিডিও আসতেই থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। আর তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, ভিডিওগুলো কেমন লাগছে বা তোমাদের কোন কোশ্চেন আটকাচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। ওকে, আর পরের ভিডিওতেও আমরা দেখা হবে, আর ভিডিওটিকে তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিতে ভুলবে না যারা এখনো তোমাদের সাথেই রেগুলার পড়াশোনা করছে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো টাটা, বাই বাই, আর জয় জওয়ানের জয়। ওকে, টাটা।